হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। অ্যাজ প্রমিস তোমাদেরকে হাফ ইয়ারলি রিভিশনের ওয়ান শট নিয়ে চলে এসেছি অ্যান্ড আজকে আমরা ইংলিশ ফার্স্ট পেপারটা পড়বো। সো ক্লাসটা একটু লম্বা হবে স্বাভাবিকের থেকে, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে আমরা যেহেতু রিভিশন করছি, সো আমরা কোনোভাবে ডিটেলে যেতে পারবো না। সো আমাদের ক্লাসের স্ট্রাকচারটা কীরকম সেটা আগে বুঝাই বলি, তারপর হচ্ছে আমরা ক্লাসটা শুরু করবো। যেহেতু রেকর্ডের ক্লাস, তেমন গল্প সল্প করার সুযোগ নেই। সো আমরা যেটা করবো যে প্রথমে আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের সবগুলা লেসনের সামারিগুলো পড়ে ফেলবো। এখন কি হচ্ছে, রিভিশনে আমাদের ভাইয়া সম্ভব প্রত্যেকটা লেসন আমার রিডিং পড়া? আসলে তো না। সো যখন আমরা সামারিগুলো পড়বো তখন অবশ্যই ইএফটি বইটা যেন সামনে থাকে, ঠিক আছে? সো আমরা খাতা, কলম, বই, ঠিক আছে, এই তিনটা নিয়ে বসবো। ইএফটি বইয়ের মেইন টেক্সটটা দরকার হলে একবার ভিডিও পজ দিয়ে পড়বো, বা হচ্ছে সামারি পড়ার পর পুরো টেক্সটটা পড়বো। বেটার হলো আগে পড়ে নিয়ে তারপর সামারিটা পড়বো। অথবা যদি অনেক তাড়া থাকে, যদি এরকম হয় তোমরা পরীক্ষার আগের রাতে ভিডিওটা দেখতেছো, যেটা রিকমেন্ডেড না, আর একটু কয়েকদিন আগে থেকে রিভিশন শুরু করো, তাহলে যেটা করব যে আমরা বইটা সামনেই রাখবো, সামারিটা পড়ানোর পরে পজ দিয়ে হালকা চোখ বুলায় ফেলবো, ঠিক আছে? সো দ্যাট উড বি আওয়ার ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ হচ্ছে আমরা ওই ইউনিটের এরপরে আমরা এক্সারসাইজ করা শুরু করব। সো এক্সারসাইজকে আমরা ভাইয়া সবগুলো একদম থরলি করব না, তাও না ভাইয়া, যেহেতু রিভিশন ক্লাস আমরা প্রথম কয়েকটা দেখাই দিব, তারপর আমরা গো থ্রু করব, ঠিক আছে? জাস্ট স্কিম থ্রু করব এবং বুঝাই দিব যে কোনটা কীভাবে হবে, কেন হবে অ্যান্ড স্টাফ। অ্যান্ড দেন তোমাদেরকে এই স্লাইডটা দিয়ে দেওয়া হবে। এই স্লাইডটা অনেকভাবে তোমাদের কাছে যেতে পারে, এএফএস এর পক্ষ থেকে যাবে। এই স্লাইডটা আমি নিজে তোমাদের দেওয়ার চেষ্টা করব, নিজে হাতে দেওয়ার চেষ্টা করব। তোমাদের যেভাবে স্লাইডটা নিতে পারো নিয়ে নিও, এটা পুরোপুরি তোমাদের জন্য, যেহেতু ভিডিওটাও ফ্রি, সো স্লাইডটাও তোমাদের জন্য ফ্রি। সো নো ওয়ারিজ, আমরা ক্লাসটা শুরু করি, ঠিক আছে? সো আমাদের ফার্স্ট চ্যাপ্টারে চলে যাব আমরা। আমাদের ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে ইউনিট 1-এ আ গ্লিমস অফ আওয়ার কালচার। সো আমাদের ফার্স্ট চ্যাপ্টারটা প্রত্যেকটা লেসন আমাদের কালচারের সাথে ওতপ্রোতভাবে জড়িত, ঠিক আছে? সো আমাদের এখান থেকে যে প্যাসেজগুলো আসবে, সেই প্যাসেজগুলো আমাদের এই কালচার রিলেটেডই আসবে। এখন ভাইয়া প্রথমত আমি তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে দিই, সিন প্যাসেজ বা আনসিন প্যাসেজ, ঠিক আছে? সিন প্যাসেজ, সিন বা আনসিন প্যাসেজ, দুইটার ক্ষেত্রে আমরা যেটা ফলো করবো সেটা হচ্ছে আমরা কিউপিকিউ করব। কিউপিকিউ কি? কোয়েশ্চেন, প্যাসেজ, কোয়েশ্চেন। প্রথমে আমরা কোয়েশ্চেন পুরোটা পড়বো, তারপর আমরা প্যাসেজটা পড়বো, তারপর কোয়েশ্চেনটা আমরা আবার পড়বো, তারপরে আমরা অ্যান্সার করব। এইটা কেন করি? এইটা দুনিয়ার সবচেয়ে বড় বড় এক্সামস, ঠিক আছে? ধরো জিআরই, জিম্যাট, এসএটি, ইভেন তোমরা অনেকে আইএলস চিনো, আইএলসে যারা ভালো করে তারা সবাই এই মেথডটা ফলো করে, কারণ প্রত্যেকটা এক্সামে তোমার কম্প্রিহেন্সিভ রিডিং অ্যাবিলিটি কোয়েশ্চেন কিন্তু থাকে। সো কিউপিকিউ আমাদেরকে ফলো করতে হবে, যেন আমরা প্রথমে কোয়েশ্চেনটা পড়ে একটা আইডিয়া নিতে পারি যে আমার যখন প্যাসেজটা পড়বো, প্যাসেজ পড়ার সময় কোন ইনফরমেশনগুলোর জন্য লুক আউট করতে হবে, ঠিক আছে? কোনগুলো একটু খেয়াল করতে হবে। এমন না যে তুমি কোয়েশ্চেন পড়ে প্যাসেজ পড়ার সময় তুমি ঠাসঠুস সবগুলো একবার দাগায় ফেলতে পারবা, বাট তোমার যে আইডিয়াটা হবে, ওই আইডিয়াটা নিয়ে প্যাসেজটা পড়লে তুমি যখন প্যাসেজটা দাগাবা, তখন তোমার জন্য ওই দাগানোটা অনেকটা ইজিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তুমি অলরেডি ফিল করবে যে আরে এটা তো ফ্যামিলিয়ার, আরে ওইটা তো আমার এখানে লাগবে, হাবিজাবি। তারপর আমরা কোয়েশ্চেন পরে প্যাসেজটা পড়বো, এরপরে কোয়েশ্চেনটা ফাইনালি আবার পড়বো, কারণ ডেফিনেটলি অ্যান্সার করার জন্য কোয়েশ্চেনটা পড়াই লাগবে। প্যাসেজ পড়ে ঠাস করে অ্যান্সার লিখতে শুরু করে দিও না। চলো পড়া শুরু করি। Lesson 1. Folk music consists of traditional tunes and lyrics passed down orally through generations. So এটা হচ্ছে একটা বড় পয়েন্ট ছিল আমাদের এই প্যাসেজটার, যে ফোক মিউজিক হচ্ছে আমাদের ট্রেডিশনাল টিউনস অ্যান্ড লিরিক্স, অর্থাৎ সুর এবং গানের কথা দুইটাই মৌখিকভাবে জেনারেশনের পর জেনারেশন পাস হয়েছে, এবং এই রিসেন্টলি এসে ধরো 1900s বা 2000s-এর আর্লি টাইমে এসে এই জিনিসগুলো লিপিবদ্ধ বা লেখা হয়েছে। তার আগ পর্যন্ত কিন্তু মুখে মুখে এগুলা চলতো, ঠিক আছে? প্রতিদিন এগুলা চর্চা হইতো, গাইতো, ওভাবে মানুষের মুখস্থ হয়ে যেত। ইট রিফ্লেক্টস দ্য ডেইলি লাইফস, অ্যাগ্রিকালচার, ফুড অ্যান্ড রিচুয়ালস অফ দ্য পিপল। এটা খুবই ইজি, যেটা হচ্ছে আমাদের মানুষের যেই জনজীবন যেটাকে বলে সেটাকে রিফ্লেক্ট করে। Common genres include পল্লীগীতি, ভাটিয়ালি, জারি সারি অ্যান্ড দ্য মিস্টিক সংস অফ হাসন রাজা। এই জারি গানটার সাথে খুব রিলেট করি, কারণ এখানে একটা এফ লাগিয়ে দিলে আমার নাম হয়ে যায়।
বাজে যোগ, আম সরি। কথা হচ্ছে কমন জনরাস ইনক্লুড পল্লীগীতি, ভাটিয়ালি, জারি সারি অ্যান্ড মিস্টিক সংস অফ হাসন রাজা। ঠিক আছে, সো হাসন রাজার কথা এখানে কেন আসছে, কারণ হচ্ছে আমাদের পরের চ্যাপ্টারে আবার হাসন রাজার একটা গান টান আছে। সো কমন জনরাস ইনক্লুড পল্লীগীতি আছে আমাদের, ভাটিয়ালি আছে, তারপর জারি আছে, সারি আছে, অ্যান্ড হাসন রাজার মিস্টিক সং আছে। মিস্টিক সং মানে কি? মিস্টিক সং মানে হচ্ছে তোমার ওই যে একটু ভাবধারার গান, ঠিক আছে, একটু মানে আধ্যাত্মিক টাইপের গান। ওকে, দ্য লেসন ইনক্লুডস আ ট্রান্সলেশন অফ হাসন রাজার সং লোকে বলে বলে রে, which reflects on the uncertainty and fleeting nature of life। ঠিক আছে, সো লোকে বলে বলে রে, এইটার হচ্ছে একটা ট্রান্সলেশন আমাদের আছে, যেটা হচ্ছে অনেকের ধারণা পোয়েম হিসাবে আসতে পারে, যদিও এখন পর্যন্ত আমি দেখি নাই, যদিও পোয়েম স্ট্রাকচারে জিনিসটা, বাট স্টিল যদি তোমাদের মনে হয় যে পোয়েম স্ট্রাকচারে আসে, অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার লাইফ ক্লাস আমি পোয়েম স্ট্রাকচার ওটা পড়ায় দিয়েছিও, সো ওটা তোমরা দেখতে পারো। তাছাড়া অত একটা টাফ না, তা বুঝে বলে দিই। সো লোকে বলে বলের যেই ট্রান্সলেশনটা আছে বা ইন জেনারেল যে মিনিংটা, সেটা হচ্ছে লোকে বলে ও বলে রে, ঘর বাড়ি ভালা নাই আমার, কি ঘর বানাইমো আমি শূন্যেরও পাহাড়। অর্থাৎ মানুষজন বলতেছে যে আমার ঘর বাড়ি ভালো না, তত ডেভেলপ না, ওরা অনেক বিল্ডিং ফিল্ডিং বানায় ফেলছে, অনেক ক্রেজি, হ্যাঁ, কিন্তু আমার ঘরটা অনেক কুড়ে ঘর টাইপের। ঠিক আছে, তো বলছে তোমার ঘর ভালো না কি? ওই যে আরেকটা কবিতা আছে না, বাবুই পাখিরে ডাকিয়া বলিছে চড়াই, কুড়ে ঘরে থাকি করো শিল্পের বড়াই। ঠিক আছে, সো ওর একটা কুড়ে ঘর আছে, যদিও ওইটার মিনিং অনেক আলাদা। তো ও বলতেছে যে আমি এই শূন্যেরও পাহাড়ের উপর কি ঘর বানাবো, যেই ঘর কয়দিন পরে থাকবে না, আমি যেই ঘরে কয়দিন পর থাকবো না। ঠিক আছে, এবং যে কোনো সময় ঘরটাই নাই থাকতে পারে, সেইখানে আমি ঘর বানায় লাভটা কি? ঠিক আছে, অর্থাৎ হাসন রাজা কখনোই, কিন্তু আমরা ভাবি ঠিক আছে ওরা এরকম কথা বলছে, তার মানে মনে হয় আমাদের লাইফের অ্যাম্বিশন সব ছেড়ে দিতে হবে। ব্যাপারটা কখনোই এরকম না, ব্যাপারটা ইজ মোর লাইক এই ঘরটা দ্বারা আমাদের লাক্সারিকে বুঝাইছে, যে আমাদের লাক্সারি যতটা ইম্পর্ট্যান্ট আমরা ভাবি। ঠিক আছে, ধরো ঢাকা শহরে নিয়মিত চলাফেরা করতে গেলে তোমার একটা গাড়ি প্রয়োজন হইতে পারে, হ্যাঁ, ইন মেনি কেসেস। তার অর্থ তুমি একটা গাড়ি কিনলা, যখন এটা প্রয়োজন তখন এটা তোমার লাক্সারি না। বাট তুমি যদি ওই গাড়ি কেনার পর ভাবো, আরে টয়োটা কিনলাম কিন্তু একটা হন্ডা নাই, তারপর তুমি একটা হন্ডা কিনলা, তুমি হন্ডা কেনার পর আরে আমি হন্ডা কিনলাম কিন্তু একটা মাজদা নাই, তারপর তুমি মাজদা কিনলাম, মাজদা কেনার পর আর একটা মাজদা কিনলাম কিন্তু BMW নাই। ঠিক আছে, এরকম করতে থাকো, তখন যেই ফিলিংটা আসে, যেই লোভটা আসে, এই লোভটা থেকে দূরে থাকতে বলছেন হাসান রাজা। ঠিক আছে, যে লাক্সারির জন্য পাগল হওয়া যাবে না, তোমার যেটা দরকার তুমি সেটা নাও, কিন্তু এমন একটা ঘর বানাইলা যেই ঘরে মানে তোমার সারা আলাদা করে কোনো লাভ নাই, থাকার একটা কুড়ে ঘর হইলেও হইতো, তাহলে ওই ঘর তোমার বানানোর দরকার নেই। আচ্ছা, এরপরে আছে আমাদের নকশি কাঁথা। ঠিক আছে, নকশি কাঁথা ইজ আ ট্র্যাডিশনাল এমব্রয়ডার্ড কুইল্ট। ঠিক আছে, প্রোজ মানে কি? প্রোজ মানে প্রবন্ধ। ওকে, নকশি কাঁথা ইজ আ ট্র্যাডিশনাল এমব্রয়ডার্ড কুইল্ট। এই যে হোয়াট ইজ নকশি কাঁথা, এই কোয়েশ্চেনটা তোমাদের অনেক সময় ডিরেক্ট আসে। ঠিক আছে, কেন আসে? কারণ ইএফটিতে এইটার একদম ডিরেক্ট ডেফিনেশন দেয়া আছে। ওকে, সো এটা ভালো করে পড়ে নিও যে নকশি কাঁথা ইজ আ ট্র্যাডিশনাল এমব্রয়ডার্ড কুইল্ট, দ্য নেম কামস ফ্রম দ্য বাংলা ওয়ার্ড নকশা মিনিং আর্টিস্টিক প্যাটার্ন। ওকে, সো ইট ইজ অ্যান ইন্ডিজেনাস ক্রাফট। ইন্ডিজেনাস ক্রাফট মানে কি? ইন্ডিজেনাস ক্রাফট মানে হচ্ছে লোকাল। লোকাল, ইন্ডিজেনাস মানে হচ্ছে লোকাল, অর্থাৎ এটা হচ্ছে আমাদের নিজেদের এলাকার ক্রাফট। ওকে, ইট ইজ অ্যান ইন্ডিজেনাস ক্রাফট অফ বাংলাদেশ অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল, ট্রেডিশনালি মেড ফর ফ্যামিলি ইউজ ইউজিং ওল্ড অর নিউ ক্লোথ অ্যান্ড থ্রেড। আচ্ছা, ইন্ডিজেনাস মানে কি? ইন্ডিজেনাস মানে হচ্ছে লোকাল। ঠিক আছে, অর্থাৎ এটা আমাদের দেশীয় ক্রাফট। দেশীয় ক্রাফট, ক্রাফট মানে কি? যেই জিনিসটা আমাদের হাতের কারুকার্যের মাধ্যমে তৈরি হয়। আচ্ছা, অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল, শুধু আমাদের বাংলাদেশ না, আমাদের পশ্চিমবঙ্গ, অর্থাৎ ভারতের পশ্চিমবঙ্গ যে রাজ্যটা আছে, ওখানেও কিন্তু এই নকশি কাঁথার প্র্যাকটিসটা আছে। তোমরা যদি কখনো কেউ কলকাতা গিয়ে থাকো, শিলিগুড়ি গিয়ে থাকো, ঠিক আছে, তাহলে ওখানে গিয়ে দেখবা যে তারাও কিন্তু নকশি কাঁথার প্র্যাকটিসটা করে। ওকে, ওদের বাজারটা যারা আছে, ট্রেডিশনালি মেড ফর ফ্যামিলি ইউজ ইউজিং ওল্ড অর নিউ ক্লোথ অ্যান্ড থ্রেড। অ্যাকচুয়ালি নতুন কাপড়ে খুব একটা ব্যবহার হয়ও না এখন, যেরকম যারা বিজনেস পারপাসে বানায় তারা হচ্ছে নতুন কাপড় দিয়ে বানায়। ঠিক আছে, এই যে আড়ং টারং বেচে, তারপর হচ্ছে ফেসবুক অনেক পেজ আছে, আমার মা এক সময় বেচতেন মমতা ক্রাফট নামে একটা পেজে। ঠিক আছে, কিন্তু
যদি গ্রামের দিকে তাকাও, যে গ্রামে যারা নকশি কাঁথা বানায় তারা কিন্তু পুরাতন কাপড় দিয়ে বানায়। আমার নানি বানাতেন, আমার মা হচ্ছে ওই যে বিক্রির আগে আমাদের ব্যবহারের জন্য যেগুলো বানাতেন সেগুলো হচ্ছে একদম পুরাতন কাপড়, যে পুরাতন শাড়ি, পুরাতন লুঙ্গি, ঠিক আছে, সবচেয়ে বেশি শাড়ি ইউজ হতো। ওকে, এবং এটার মধ্যে একটা মানে ইমোশনাল ভ্যালু ছিল, যে হচ্ছে মার শাড়ি পুরান হয়ে গেছে, ওই মার শাড়িটা দিয়ে হচ্ছে নকশি কাঁথা মা নিজেই বানাইছে, এবং ওই শাড়িটা বছরকে বছর হচ্ছে তার বাচ্চারা ইউজ করছে। অ্যান্ড আল্লাহ না করুক ওই মা যখন হচ্ছে পাস অ্যাওয়ে করে গিয়েছেন, তখন হচ্ছে ওই শাড়িটা দিয়ে বানানো যে কাঁথাটা, সেই কাঁথাটা গায়ের উপর দিয়ে হচ্ছে যে ওমটা, ঠিক আছে, ওইটার যে একটা ইমোশনাল ভ্যালু ছিল, ওইটা নকশি কাঁথা ক্যারি করতো উইথ ইটস ডিজাইন, যেটা তার মা বা তার নানি নিজেই করে দিয়ে গিয়েছেন। The art gained popularity after 1929. ঠিক আছে, 1929 পাবলিকেশন অফ জসিমউদ্দিনস পোয়েম নকশি কাঁথার মাঠ। ঠিক আছে, নকশি কাঁথার মাঠ কিন্তু একটা পুরা কাব্য, ঠিক আছে, একটা কাব্য গ্রন্থ টাইপের, মানে পুরা একটা গল্প বিশাল একটা বইয়ের মধ্যে, মানে বিশাল একটা কবিতা একটা বইয়ের মধ্যে লিখছে। ঠিক আছে, এবং খুবই খুবই সুন্দর একটা গল্প, যেটার স্পয়লার দিব এখানে, স্পয়লার অ্যালার্ট, যারা শুনতে চাও না একটু আগায় দাও। স্পয়লার হচ্ছে একটা ছেলে একটা মেয়ের হচ্ছে তোমার কি বলবো, যেই রোম্যান্টিক যেই রিলেশনটা হয় সেটা হয় কবিতার মধ্যে, এবং ছেলেটা একটা কারণে হচ্ছে একসময় গিয়ে মারা যায়, এবং ওই মারা যাওয়ার কারণে মেয়েটা হচ্ছে নকশি কাঁথা সেলাই করতো। তো ওই মেয়েটা হচ্ছে নকশি কাঁথা দিয়ে ছেলেটা যে কবরস্থানে হচ্ছে সমাধিত হয়, সেই কবরস্থানে সারাদিন পাশে বসে নকশি কাঁথা সেলাই করে আর কবরের উপরে দেয়, কবরের আশেপাশে দেয়, এরকম করে 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 তার কবরের চারপাশ দেখে নকশি কাঁথার মাঠ বানায় দেয়, এবং একসময় মেয়েটা ওখানেই মারা যায়। খুবই খুবই স্যাড একটা বাট খুবই খুবই সুন্দর, প্রচণ্ড সুন্দর কবিতাটা। টুডে ইট ইজ আ কমার্শিয়াল ক্রাফট সোল্ড ইন এক্সপেন্সিভ সিটি হ্যান্ডিক্রাফট শপস। ঠিক আছে, আড়ং ফারংয়ের কথা বলছে আর কি। সো এটা হচ্ছে একটা কমার্শিয়াল ক্রাফট, যেটা হচ্ছে আমাদের এক্সপেন্সিভ সিটি হ্যান্ডিক্রাফট শপসের মধ্যে বিক্রি হয়। আচ্ছা, লেসন 3, বাংলাদেশ ইজ হোম টু ওভার 50 স্মল এথনিক গ্রুপস। ঠিক আছে, সো আমাদের লেসন 3 হচ্ছে আমাদের এথনিক গ্রুপ নিয়ে, ঠিক আছে, ক্ষুদ্র নৃগোষ্ঠী নিয়ে। ওকে, আচ্ছা, এখানে আমি তোমাদের একটা ছোট্ট কি বলবো অ্যানেকডোট দিয়ে যাই। সেটা হচ্ছে আমরা অনেক সময় এথনিক গ্রুপের মানুষজনদেরকে অ্যাড্রেস করতে হলে কিছু শব্দের ব্যবহার এবং অপব্যবহার করি। যেরকম তারা কিন্তু নিজেদেরকে আদিবাসী বলে থাকেন, দ্যাট ইজ রাইট। তারা হচ্ছে অনেকে ক্ষুদ্র নৃগোষ্ঠীও, দ্যাট ইজ পার্শিয়ালি রাইট। কিন্তু অনেক সময় অনেক জায়গায় এমনকি আমরাও তাদেরকে উপজাতি শব্দটা ব্যবহার করে বলে থাকি। ঠিক আছে, উপজাতি শব্দটা তাদের জন্য সত্য না, এবং তারা এটাতে কষ্ট পান। ওকে, কারণ উপজাতি অর্থাৎ উপশব্দ বা যেই এটাকে কী বলে, বিভক্তি না কি জানি একটা বলে, ঠিক আছে, মানে হলো কিছু একটার অংশ, ঠিক আছে, কিছু একটা ক্ষুদ্র অংশ। সো উপজাতি মানে হচ্ছে জাতির ক্ষুদ্র অংশ বা বাঙালি জাতির ক্ষুদ্র অংশ। তারা তো বাঙালি জাতির ক্ষুদ্র অংশ না, তারা নিজের একটা জাতি, ঠিক আছে, তাদের নিজেদের একটা আইডেন্টিটি আছে, তাদের নিজেদের পুরো একটা কালচার আছে, ট্রেডিশন আছে। সো তারা আদিবাসী অথবা ক্ষুদ্র নৃগোষ্ঠী কেস বাই কেস বেসিসে, বাট কখনো যেন আমরা তাদেরকে উপজাতি না বলে, এটা তাদের জন্য অফেন্সিভ। ওকে, আচ্ছা, Bangladesh is home to over 50 small ethnic groups such as Chakma, Marma and Tripura, Garo, অনেক কিছু আছে, with distinct lifestyles and 35 different languages. So কি আছে, over 50 small ethnic groups আছে and 35 different languages আছে. Many of these languages are endangered, a phenomenon known as language death. ঠিক আছে, অর্থাৎ তাদের এই ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার হইতে হইতে এত কম ব্যবহার হয়েছে যে এক সময় এই ভাষাটা হারিয়ে যাচ্ছে। কারণ তোমরা দেখবা অনেক সময় তোমাদের স্কুল কলেজেই দেখবা যে হচ্ছে অনেক চাকমা এবং মারমা পরিবার হচ্ছে ঢাকায় সেটেল হয়, ঠিক আছে, এবং তারা যদি ইচ্ছা হয় তাহলে তো অবশ্যই তাদের থাকা উচিত, কারণ পুরো দেশটা আমাদের যেরকম তাদেরও সেরকম। সো ঢাকায় সেটেল হচ্ছে ট্রু, বাট যেটা হয় যে যেরকম আমরাও বিদেশে গেলে অনেক জেনারেশন থাকলে, 2-3 জেনারেশন থাকলে দেখা যায় যে ধরো যদি আমার বাবা আমাকে বিদেশে বড় করতেন, তারপরে আমার ছেলে পেলে হইতো, তাহলে হয়তো আমি বাংলা অনেকটাই ভুলে যাইতাম, আমার ছেলেমেয়েরা বাংলা আরও ভুলে যেত, ঠিক আছে, যেটা কিন্তু আমরা অলরেডি দেখি হচ্ছে আমাদের যারা মাইগ্রেন্ট আছেন,
হ্যাঁ মাইগ্রেন্ট ফ্যামিলিজ আছেন যারা অনেক জেনারেশন ধরে আছে, তারা কিন্তু বাংলা অনেকটা ভুলে গেছে। যেরকম ধরো কথা কথা এই যে ফুটবলার হামজা চৌধুরী, ঠিক আছে, সে কিন্তু অনেক পরে সে বাংলা শিখছে এবং এখনও তার বাংলা অনেক ভাঙা ভাঙা। তার বাচ্চা, সে যদি কখনো বাংলাদেশে খেলতে না আসতো, তার বাচ্চা হয়তো বাংলা শিখতেই পারতো না বা খুব কম শিখতো। বা হচ্ছে কুইন সুলেভান, ডেকলান সুলেভান, যারা হচ্ছে বাংলাদেশে খেলতে আসছে, ওরা বাংলা পারেই না, হ্যাঁ একদম হালকা। সো এরকম হয় যে হচ্ছে তারাও যেরকম ঢাকায় চলে আসে বা বিদেশ চলে যায়, তখন তাদের ল্যাঙ্গুয়েজ ডেথটা হয়ে যায়, ঠিক আছে। তো চাকমা, মারমা এরা তো হচ্ছে অনেক বড় গ্রুপ, সো এদের হচ্ছে ল্যাঙ্গুয়েজ ডেথটা অনেক স্লো হয় বা হয় না, এখন পর্যন্ত হয় নাই। বাট অনেক ছোটোখাটো গ্রুপস আছে যারা হচ্ছে অনেক ধরো খাসিয়া, তারপর হচ্ছে তংচঙ্গিয়া, এই মানুষগুলা কিন্তু সংখ্যায় অনেক কম। এবং এই মানুষগুলো যখন হচ্ছে এই জেনারেশনের পর জেনারেশন ঢাকায় বা বাইরে থাকা শুরু করে, তখন দেখা যায় আস্তে আস্তে ওই কালচারাল যে মিক্সচারের কারণে দেখা যায় আস্তে আস্তে তারা মানে তারা তো যারা মাইগ্রেট করে তারা তো আর নিজেদের রুট ভুলে না, তাদের 1-2 জেনারেশন পর হচ্ছে তাদের নিজেদের রুট থেকে একটু একটু করে সরতে থাকে এবং তাদের ল্যাঙ্গুয়েজ ডেথ হয়ে যায়। ওকে, দ্য টেক্সট হাইলাইটস দেয়ার হিস্টোরিক্যাল রেজিস্ট্যান্স টু কলোনিয়াল রুল। অর্থাৎ আমাদের যেই লেখাটা আছে অর্থাৎ আমাদের যেই প্রোজ আছে প্রবন্ধ, সেটা হচ্ছে তাদের হাইলাইট করে, অর্থাৎ তাদের যেই কন্ট্রিবিউশন আছে ওইটাকে তুলে ধরে। কোথায় কন্ট্রিবিউশন? হিস্টোরিক্যাল রেজিস্ট্যান্স টু কলোনিয়াল রুল, ঠিক আছে। অর্থাৎ তারা কলোনিয়াল রুল, অর্থাৎ ইংরেজরা যখন আমাদেরকে শাসন করছিল ওই সময় তারা কিন্তু একটা রেজিস্ট্যান্স তুলে ধরে, এবং এই রেজিস্ট্যান্স তুলে ধরে তারা হচ্ছে এক্সট্রাঅর্ডিনারি ভূমিকা রাখে বিভিন্ন সময়। আমরা হচ্ছে মুভমেন্টের নাম ভুলে গেছি, সাঁওতাল বিদ্রোহ, আমরা হচ্ছে সাঁওতাল বিদ্রোহ দেখছি, ঠিক আছে। এরকম সাঁওতাল বিদ্রোহের মতো বেশ ছোটোখাটো অনেক বিদ্রোহ হয়েছে, তখন সাঁওতাল বিদ্রোহ বেশ পপুলার ছিল। ও এখানে লেখাই আছে, আমি আরও খুঁজেছিলাম। এক্সাম্পল, সান্তাল রেবেলিয়ন বলে হচ্ছে ইংরেজদের ভাষায়। অ্যান্ড মডার্ন চ্যালেঞ্জেস লাইক রিলোকেশন ডিউ টু কাপ্তাই ড্যাম। কাপ্তাই ড্যামে কী হয়েছিল? এই ইংরেজদের পিরিয়ডে কাপ্তাই যে এলাকাটা ছিল, ওই চট্টগ্রাম এলাকায় হচ্ছে সুপেয় পানির অভাব ছিল এবং ওখানে ইংরেজদের থাকতে কষ্ট হয়ে যেত, ইংরেজি সাহেব বাবুর অনেক দূর থেকে পানি আনতে হইতো। তো তারা কি করলো, তারা হচ্ছে ওখানকার যে স্থানীয়রা আছে রাঙামাটির কাপ্তাই এলাকার, ওই কাপ্তাই এলাকাটা একটু নিচু, তো তারা বললো আমরা এখানে একটা ড্যাম বানাবো, ঠিক আছে। ড্যাম বানাই এখানে পানি আটকায় ফেলবো যাতে এখানে একটা বিশাল লেক হয়, এখন যে কাপ্তাই লেকটা, ওখানে একটা বিশাল লেক হয়, এই লেকের মধ্যে হচ্ছে সুপেয় পানি থাকবে, এটাকে আমরা ব্যবহার করব। এখানে হচ্ছে মানুষজন বললো না, এখানে তো আমাদের বাসস্থান, এখানে আমরা থাকবো, আপনি যদি এখানে সুপেয় পানির জন্য লেক টেক বানায় ফেলেন আমরা কই যাবো, ঠিক আছে। তো আমরা বললো আই ডোন্ট কেয়ার, বলে একটা ড্যাম বানায় দিল। অ্যান্ড থিংস লেড টু অ্যানাদার, অনেক মানুষজন এখানে মারা গেছে এবং প্রচুর প্রচুর মানুষের জমি ঘর বাড়ি সব হারাই গেছে সব লেকের নিচে, ঠিক আছে। তো কাপ্তাই লেক যতই সুন্দর হোক, যতই আমরা ঘুরতে যাই, একটা টুরিস্ট স্পট হয়ে গেছে এখন। আমাদের এই মানুষের স্যাক্রিফাইসটা মনে রাখতে হবে যে অনেক মানুষ এই কাপ্তাই লেকের জন্য স্যাক্রিফাইস করেছেন। The cuisine is Bangladeshi cuisine. The cuisine is defined by the use of varied spices and boiled rice as the staple food. ঠিক আছে, সো আমাদের কুইজিনটা কি? আমাদের ভ্যারাইড স্পাইসেস আছে অ্যান্ড বয়েলড রাইস আছে, ঠিক আছে, সিদ্ধ ভাত। ফিশ ইজ প্রাইমারি প্রোটিন সোর্স। ফিশ কি? এটা আমাদের প্রাইমারি প্রোটিন সোর্স, উইথ হিলসা বিং পার্টিকুলারলি পপুলার। যদিও অনেক দাম, সো আমরা হচ্ছে এখন কিনে খেতে পারি না, বাট আমাদের যেহেতু ইলিশ মাছ হচ্ছে আমাদের জাতীয় মাছ, সো এটা পার্টিকুলারলি পপুলারও। Traditional items include panta ilish for Pohela Boishakh and various pitha made during winter festivals. আচ্ছা, ট্রেডিশনাল আইটেমস ইনক্লুড পান্তা ইলিশ, ঠিক আছে, আমাদের ট্রেডিশনাল একটা ফুড পান্তা ইলিশ আমরা পহেলা বৈশাখে খাই ফর পহেলা বৈশাখ। অ্যান্ড ভ্যারিয়াস পিঠা। পিঠা কি? পিঠা হচ্ছে রাইস কেক, অর্থাৎ ভাত বা ভাতের গুঁড়া দিয়ে, মানে চালের গুঁড়া দিয়ে বানানো যেই কেকগুলো, যে পিঠাগুলো, ওগুলোকে বলা হচ্ছে রাইস কেকস। অ্যান্ড এগুলো ভাপা পিঠা বানানো হয়, চিতা পিঠা বানানো হয়, এক্সেট্রা অনেক কিছু। অ্যান্ড এটা কেন বানানো হয়? কারণ অগ্রহায়ণের পরেই হচ্ছে পৌষ মাঘ, অর্থাৎ শীতকাল। অগ্রহায়ণে হচ্ছে ধান কাটা হয়, ধান ঘরে আনা হয়, এরপরে শীতটা পড়ে এবং এই শীতটা পড়ার কারণে নতুন ধান দিয়ে হচ্ছে তোমার এই নতুন নতুন পিঠাগুলো বানানো হয়, ঠিক আছে। লেসন 5, দ্য চিলড্রেন সং। তো চিলড্রেন সংটা কি? A pledge by children to give their love and hard work to their motherland as they grow up. It is a prayer asking God for strength to be truthful, self-control and compassionate toward the weak. এই যে পোয়েম যেগুলো আছে, পোয়েমগুলা এই সামারি পড়ার আগে একবার পোয়েমটা পড়ে নিবা, সামারি পড়ার পর আরেকবার পোয়েমটা পড়বা, দেখবা পোয়েমটার মিনিং বা সামারি অনেক ক্লিয়ার হয়ে গেছে। পোয়েমটা যদি বুঝতে পারো, তখন পোয়েমের উপরে যে কোয়েশ্চেন অ্যান্সারগুলো আছে ওগুলো তোমরা অনেক ইজিলি বুঝতে পারবে ইনশাল্লাহ। ওকে, Now, what is the main characteristic of folk music? এটা আমরা জানি।
মিউজিক পাস ডাউন ওরালি, ইয়েস। তোমরা হচ্ছে পজ দিয়ে অ্যান্সারগুলো বের করে তারপর হচ্ছে তোমরা ওইটার অ্যান্সার করে ফেলো, তাহলে আমরা হচ্ছে একটু জলদি যেতে পারি। তুমি তোমার টাইমটা নাও, ওকে? সো প্রত্যেকটার জন্য 5 সেকেন্ড পজ দিও। হোয়াট ইজ which of the following is not mentioned as a type of folk music? ফোক মিউজিক হচ্ছে লালন গীতি না, কি বলে, সরি, জ্যাজ গীতি না। লালন গীতি অবশ্যই ফোক মিউজিক, না ব্যাড। আচ্ছা ভাই, কেটে আবার করি। which of the following is not mentioned as a type of folk music? জ্যাজ, ডেফিনেটলি জ্যাজ আমাদের ফোক মিউজিক না। যদিও লালন গীতি হচ্ছে ধরা হয় যে ফোক মিউজিকগুলোর মধ্যে লালন গীতি সবচেয়ে মডার্ন ফর্ম, ঠিক আছে? সো অনেক ফোক মানে অনুরাগী লালন গীতিকে একটু আধুনিক গান হিসেবেই চিহ্নিত করেন। তো যেহেতু এখানে জ্যাজ আছে, লালন গীতি হবে না। হোয়াট ম্যাটেরিয়ালস আর কমনলি ইউজ টু ক্রাফট ইনস্ট্রুমেন্টস ইন ফোক মিউজিক? অনেক ইজি, অ্যানিমাল স্কিন, ব্যাম্বো অ্যান্ড ক্যালাবাশ। What has caused traditional tunes to fade? Migration to cities and village transformations, ঠিক আছে? সো যখন আমরা সিটিতে আসছি, আস্তে আস্তে আমরা ব্যস্ত হয়ে পড়ছি, অন্যান্য দেশের কালচার এসে আমাদের মধ্যে ঢুকছে এবং আস্তে আস্তে আমাদের ফোক মিউজিকগুলো হারাই গেছে। Synonym of erect, build. What does the song লোকে বলে বলেরে reflect? Dealing with uncertainty. Building a house, আসলে quite literally বলছে এই building a house না দিলে হয় basically dealing with uncertainty. Okay? How does folk music connect to the land? Through the instruments used, ঠিক আছে? সো যে ইনস্ট্রুমেন্টগুলো ইউজ হয় সেটা হ্যান্ডমেড হয়, ন্যাচারাল হয়। সো ওইটা একদম যেই এলাকার যেই জিনিসগুলো পাওয়া যায় ইজিলি, সেই এলাকার জিনিসপত্র দিয়ে ইউজ হয়। সো ধরো যে এলাকায় নারকেল ভালো পাওয়া যায়, সেখানে নারকেলের খোলস দিয়ে তোমার ফোক মিউজিক ইনস্ট্রুমেন্ট হয়। সো ওই ফোক মিউজিকের ওই ইনস্ট্রুমেন্টটা ডিরেক্টলি তার ল্যান্ডের সাথে এইভাবে কানেক্ট করে যে যেই ল্যান্ডে যেটা ভালো সেই ল্যান্ডে সেই ইনস্ট্রুমেন্টটা ইউজ হচ্ছে। What is the fate of traditional folk music according to the passage? কি হবে? It finds a place in mainstream films and music albums, যেটা আমরা অলরেডি দেখছি, রাইট? যে হচ্ছে আমাদের বিভিন্ন মডার্ন ফিল্মগুলোতে হচ্ছে ফোক মিউজিকের একটা ধারা আসতেছে, ঠিক আছে? যদিও রবীন্দ্রসঙ্গীত ফোক মিউজিক না, বাট স্টিল ধরো আমাদের রিসেন্টলি বনলতা এক্সপ্রেস মুভিটার মধ্যে কিন্তু রবীন্দ্রসঙ্গীত চলে আসছে, হ্যাঁ। সো এরকম আস্তে আস্তে আমরা আমাদের মেইনস্ট্রিম মিডিয়াতে হচ্ছে মিউজিকগুলোতে হচ্ছে আমরা ফোক মিউজিক আনতে পারবো। ইভেন ওই যে কোক স্টুডিও যেটা করে, যদিও হেট কোকা-কোলা, বাট ওই কোক স্টুডিওর যে কাজটা পাকিস্তানে বলো, ইন্ডিয়াতে বলো, বাংলাদেশে বলো, সব জায়গায় সেম কাজটাই করে, ফোক মিউজিকটাকে মডার্নাইজ করে হচ্ছে মেইনস্ট্রিমে আনে, মেইনস্ট্রিম মিউজিক অ্যালবামস বানায়। হোয়াট ইজ রিফ্লেক্টেড ইন দ্য লিরিক্স অফ লোকে বলে বলেরে? আচ্ছা, কী হবে? আনসার্টেনিটি অফ লাইফ, এটা আমরা জানি। হুইচ টাইপ অফ রিজিয়নস ডাজ ফোক মিউজিক ভ্যারি বেসড অন ল্যাঙ্গুয়েজ? কী হবে? হিল ট্র্যাক্টস, ঠিক আছে? সো হিল ট্র্যাক্টসে আমরা জানি যে হচ্ছে যেহেতু অনেক টাইপের এথনিক গ্রুপস আছে, অনেক ল্যাঙ্গুয়েজ আছে ওখানে, সো ওই ল্যাঙ্গুয়েজগুলা গানও আলাদা। ওকে, তোমরা হচ্ছে কখনো চট্টগ্রাম খাগড়াছড়ি দিয়ে গেলে শুনবা যে হচ্ছে অনেক বিভিন্ন ধরনের চাকমার এক ধরনের গান, মারমার এক ধরনের গান, অনেক সুন্দর সুন্দর গান আছে। আচ্ছা, এখানে তোমার কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে তোমাদের একটা ব্রিফ এখানেই দিয়ে দিই, তাহলে হচ্ছে সামনে কোয়েশ্চেন অ্যান্সারগুলো তোমরা ইজিলি অ্যান্সার করতে পারবা। সেটা হচ্ছে কোয়েশ্চেন অ্যান্সারে আমরা অবশ্যই প্রথমত ফুল সেন্টেন্স লিখব, ঠিক আছে? দ্বিতীয়ত আজাইরা কথা লিখবো না প্লিজ। কোয়েশ্চেন অ্যান্সার আই আন্ডারস্ট্যান্ড 2 মার্কস, তার মানে আমি আজাইরা কথা লিখে ভরে ফেললো এমন কোনো আলাপ নাই। কোয়েশ্চেন অ্যান্সারে লাগলে একটা, খুব বেশি হলে 2টা সেন্টেন্স লিখবো, ফুল সেন্টেন্স লিখবো। আমরা জাস্ট একটা কোয়েশ্চেন করছে ওইটার জাস্ট এক ওয়ার্ডে অ্যান্সার বা এক লাইনে অ্যান্সার, ওই কোয়েশ্চেনটাকে অ্যাড্রেস না করে অ্যান্সার দিয়ে দিব, এটা না। ধরো কেউ জিজ্ঞেস করলো হোয়াট ইজ ইউর নেম, আমি বললাম জারিফ, অথবা আমি বললাম মাই নেম ইজ জারিফ, ঠিক আছে? দ্যাট ইজ মোর অ্যাকিউরেট, যেহেতু এটা কোয়েশ্চেন অ্যান্সার, এটা এমসিকিউ না, বা শর্ট কোয়েশ্চেন অ্যান্সার না, বা হচ্ছে ওয়ান ওয়ার্ড অ্যান্সার না। ওকে,
So what does folk music represent? Folk music represents the tunes, lyrics and knowledge passed down orally for generations, reflecting the way people live and their environment. ঠিক আছে, এই যে ফুল সেন্টেন্সে পুরো জিনিসটা ডিটেইলে বলা হয়েছে। হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স of folk music instruments? The instruments used in folk music are made from materials found in the local surroundings such as animal skin, bamboo and calabash, and the sounds they produce are deeply connected to the land. Achha. How has folk music evolved over time? Folk music has evolved as people's lifestyle and environments change, adapting to the different regions and communities. ওকে, সো এরকম করে প্রত্যেকটা অ্যান্সার তোমরা অ্যান্সারগুলো পড়ে নিতে পারো। প্রত্যেকটা একবার পড়ায় বুঝে দিতে গেলে অনেক টাইম লাগবে। সো প্রত্যেকটা অ্যান্সার দেখো কোয়েশ্চেনকে ডিরেক্টলি অ্যাড্রেস করছে অ্যান্ড ফুল সেন্টেন্সে লেখা আছে। ঠিক আছে, ডিরেক্টলি অ্যান্সার করা এবং ডিরেক্টলি অ্যাড্রেস করা, ফুল সেন্টেন্সে লেখা, দ্যাট ইজ হোয়াট ইউ নিড টু ডু। হোয়েন ওয়াজ দ্য পোয়েম নকশিকাথার মাঠ পাবলিশড? কবে? 1929। ওকে, সো আমি চলে এগিয়ে যাই। এই যে তোমাদের যখন স্লাইডটা দেওয়া হবে, তোমরা সবগুলো প্র্যাকটিস, সবগুলো এক্সারসাইজ একসাথে পাবা। এই সবগুলো একসাথে দেওয়া তোমাদের ক্লাসে করানোর জন্যও না, সবগুলো একসাথে যেন তোমরা বাসায় প্র্যাকটিস করতে পারো। তোমাদের কিছু দেখাই দিব, বাকি সব তোমাদের বাসায় প্র্যাকটিস করতে হবে নিজে নিজে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলো দেখিয়ে দিই। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলো আসলে অনেক ইজি, তোমাদের উইথআউট ক্লুজ আসে অ্যান্ড এগুলো জাস্ট যদি ঠিকমতো প্যাসেজটা পড়া থাকে তাহলে অ্যান্সার ইজিলি করা যায়। যদি আগে থেকে সিন প্যাসেজ অর্থাৎ ইএফএ থেকে ভালো করে পড়ে থাকো তাহলে অ্যান্সার করা আরও ইজিয়ার হয়ে যায়। ঠিক আছে, নকশিকাথা ইজ আ কাইন্ড অফ এমব্রয়ডার্ড কুইল্ট। ঠিক আছে, আচ্ছা, দ্য নেম নকশিকাথা কামস ফ্রম দ্য বাংলা ওয়ার্ড নকশা। নকশা, নকশিকাথা ইজ সেড টু বি ইন্ডিজিনাস টু, অলরেডি ওয়েস্ট বেঙ্গল দেয়া আছে, তো আরেকটা কী হবে? বাংলাদেশ। The name Nokshikatha became popular after the poet Joshimuddin's poem Nokshikathar Dash was published in 1929. কোনটা ছিল? নকশিকাথার মাঠ ছিল। ওকে, ট্রেডিশনাল কাথাস আর মেড ফর ড্যাশ ইউজ, আমরা জানি ফ্যামিলি ইউজ। ঠিক আছে, ট্রেডিশনাল বলছে এখানে, ট্রেডিশনাল এখানে কিন্তু কমার্শিয়াল বা বিজনেস বলে না। তো ট্রেডিশনালগুলো আমরা কেন ইউজ করি? ফ্যামিলি ইউজের জন্য ইউজ করি। দ্য আর্ট অফ মেকিং নকশিকাথা হ্যাজ বিন প্র্যাকটিসড ইন রুরাল ড্যাশ ফর সেঞ্চুরিজ, রুরাল বেঙ্গল। ঠিক আছে, ইভেন তোমরা এখানে রুরাল এরিয়াজও লিখতে পারো, মানে যদিও প্যাসেজ অ্যাকুরেট হবে না বাট ভুল হবে না। ওকে, নাও নকশিকাথা কোয়েলস আর প্রডিউসড কমার্শিয়ালি। নকশিকাথা কোয়েলস আর নোন ফর দ্যার ড্যাশ প্যাটার্নস অ্যান্ড ডিজাইন। কী হবে? কালারফুল প্যাটার্নস অ্যান্ড ডিজাইন। বিউটিফুল লিখতে পারো, অন্যান্য অ্যাডজেক্টিভও দিতে পারো, বাট যেহেতু কালারফুল লেখা আছে তোমাদের প্যাসেজে, ওটা দেওয়াটা বেটার। ইউ ক্যান ফাইন্ড নকশিকাথা কোয়েলস ইন মেনি এক্সপেন্সিভ শপস ইন সিটিজ, মেনি এক্সপেন্সিভ হ্যান্ডিক্রাফট শপস। The craft of making নকশিকাথা is dash to rural regions of Bangladesh, is indigenous to rural regions of Bangladesh. চলো, fill in the blanks যদি এই স্ট্রাকচার আসে তখন আমরা কি করব? চলো, at the time of British colonial rule, ethnic minority groups played an important role in resisting dash, resisting কি হবে? Resisting oppression. Leaders like Shridhu and Kanu led uprisings such as Santal rebellion. তো সাঁওতাল বিদ্রোহ আর কি। তোমাদের বিজিএস এ বোধহয় এটা আসে না, পড়া তো উচিত বিজিএস এ। These efforts represent their contribution to the anti-colonial. Today, ethnic communities are encountering problems in their dash and cultural dash alive, keeping their ল্যাঙ্গুয়েজটা হবে হচ্ছে আমাদের, আচ্ছা এখানে এবিসিডি দেয়া নাই, স্ট্রাগল সি ছিল, সো ল্যাঙ্গুয়েজ হবে আমাদের ডি, অ্যান্ড কালচারাল হেরিটেজ অ্যালাইভ। ঠিক আছে, সো এখানে হবে হেরিটেজ। The government is trying to include their language in dash education, in formal education. But there is a lack of trained dash and enough dash for higher education. There is a lack of trained teachers. So formal chilo F, eta hobe G, formal teachers.
and enough resources. For higher education, more support is needed to protect their dash and cultural dash. আচ্ছা, more support is needed to protect their rights. Protect their rights, HI, rights and cultural diversity. Diversity একলাই বাকি আছে. আচ্ছা, এখানে অ্যান্সারিং কোয়েশ্চেন্স, তো তোমরা বলো কীভাবে এগুলো অ্যান্সার করবা, দেখি টাইম নাও। হাউ মেনি ইন্ডিজিনাস গ্রুপস লিভ ইন বাংলাদেশ? অ্যান্সারটা ভেরি ইজি, বাট অ্যান্সারটা স্ট্রাকচার করতে হবে নিজে নিজে। দেখো, বাংলাদেশ ইজ হোম টু মোর দ্যান 54 ইন্ডিজিনাস গ্রুপস ইনক্লুডিং দ্য চাকমা, মারমা অ্যান্ড ত্রিপুরা। হোয়াই আর মেনি ইন্ডিজিনাস ল্যাঙ্গুয়েজেস ইন বাংলাদেশ এন্ডেঞ্জার্ড? কেন? Many indigenous languages are endangered due to the dominance of Bangla and modern societal pressure, pushing these languages towards extinction. What was the impact of Kaptai Dam on indigenous communities? The Kaptai displaced thousands of people in hill tracts, submerging their homes and farmlands under the Kornofuli River, disrupting their livelihoods and cultural connections to the land. What challenge does the government face in including indigenous languages in education? The government faces challenges like a lack of trained teachers and resources for higher education in indigenous languages. সো এরপর আমরা ইউনিট 2 তে চলে আসবো। আমাদের ইউনিট 1 এর যত বাকিগুলো এক্সারসাইজগুলো আছে আমরা সবাই বাসায় দেখে নিব। তোমরা স্লাইডগুলো পেয়ে যাবে, তোমরা এফএসের পক্ষ থেকে স্লাইডগুলো পেয়ে যাবে, তোমরা আমাকে ইনস্টাগ্রামে নক দিলে স্লাইডগুলো পেয়ে যাবে, তোমরা আমার ইনস্টাগ্রামের স্টোরিতে যে লিঙ্ক দেওয়া থাকবে ওখানে স্লাইডটা পেয়ে যাবে। তোমরা আমার এই ক্লাস নিয়ে যে ভিডিওটা দিব, আমি ছোট ভিডিওটা যে এই ক্লাসে চলে আসছে ওইটার কমেন্টের স্লাইডের ড্রাইভ লিঙ্কটা পেয়ে যাবে, সব জায়গায় দেওয়া থাকবে, ইচ্ছা মতো সব জায়গায় তোমরা পাবে স্লাইডটা। জাস্ট একটু খুঁজে দেখে বের করে নিতে হবে, তারপর প্র্যাকটিস করতে হবে। ওকে, সো লেসন 1, গুড ফুড. Good food is defined as nutritious food containing natural substances necessary for growth and health. Okay, it emphasizes moderation. Eating too much even for good food is harmful. অর্থাৎ গুড ফুড ডিফাইন করা হয় কি অ্যাজ নিউট্রিশাস ফুড কন্টেইনিং ন্যাচারাল সাবস্টেন্সেস নেসেসারি ফর গ্রোথ অ্যান্ড হেলথ। সো ভালো খাবার হইল ন্যাচারাল খাবার যেটা আমাদের স্বাস্থ্য এবং গ্রোথের জন্য ভালো। ওকে, এবং ইট এমফাসাইজ অন মডারেশন, অর্থাৎ এটা মানে মডারেশন মানে হচ্ছে ব্যালেন্স আর কি, ব্যালেন্স করা, যে খুব বেশিও না খুব কমও না, একটা মডারেট অ্যামাউন্ট খেতে হবে। সেটা ভালো খাবার হইলেও মডারেট অ্যামাউন্টে খাইতে হবে, এর চেয়ে বেশি খাওয়া হার্মফুল, সেটা ভালো খাবার হইলেও। ইট ক্যাটাগরাইজেস অ্যাক্টিভিটিস ইনটু ইনডোর ফ্রি হ্যান্ড স্ট্রেচিং অ্যান্ড আউটডোর সুইমিং, ওয়াকিং, স্পোর্টস এক্সারসাইজেস। ঠিক আছে, আচ্ছা, লেসন 2-তে হচ্ছে আমাদের প্রবাবলি একটা অ্যাক্টিভিটি টাইপের কিছু একটা ছিল। সো লেসন 2 নাই, লেসন 3, a discussion on essential daily nutrition including the importance of vitamins and minerals found in vegetables. আমাদের লেসন 3টা হচ্ছে একটা ডায়ালগ, কিসের উপরে? আমাদের হচ্ছে essential foods and stuff এটার উপরে। Milk is highlighted for its calcium content which strengthens bones and teeth. যেহেতু তোমাদের জন্য এটা লেখা এবং তোমাদের যে বয়সটা আছে এই বয়সটা গ্রোথের বয়স, অ্যান্ড ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর পিপল যাদের ল্যাকটোজ ইনটলারেন্স নাই, যারা ল্যাকটোজ টলারেন্ট তাদের মিল্ক কনজিউম করা, কারণ এটা হচ্ছে ক্যালসিয়াম কন্টেন্ট অনেক হাই এবং আমাদের বোনস অ্যান্ড টিথ স্ট্রেংথেন হয়, যেটা আমাদের আগামী লাইফের জন্য অনেক ইম্পর্ট্যান্ট। প্রোভাইডস আ ডেলিশিয়াস ডিশ। ঠিক আছে, লেসন 4 ডেলিশিয়াস ডিশ, এটা হচ্ছে একটা ইনস্ট্রাকশনাল প্রোজ, অর্থাৎ এটা একটা গল্পই কিন্তু একটা ইনস্ট্রাকশন দিচ্ছে কীভাবে কিছু একটা বানাতে হয়, কী বানাতে হয়, একটা ফ্রুট কাস্টার্ড বানাতে হয়। প্রোভাইডস এ স্টেপ বাই স্টেপ রেসিপি ফর মেকিং আ ফ্রুট কাস্টার্ড। কি স্টেপস ইনক্লুড প্রিপেয়ারিং ফ্রেশ ফ্রুটস like banana, apple and papaya, boiling milk with sugar and mixing in custard powder। অর্থাৎ আমাদের যে পুরো প্রসেসটা আছে ওই প্রসেসটা বলে দিছে। আচ্ছা, a little plant
পোয়েম বাই কেট এল ব্রাউন। পার্সোনিফাইড মানে কি? পার্সোনিফাইড মানে হচ্ছে কোনো একটা জিনিস, ধরো কোনো একটা, এটা একটা পেন, ঠিক আছে, এই পেনটাকে আমি একটা নাম দিলাম এবং বললাম যে এই পেনটা বলতেছে যে তোমরা যেন ঠিকমতো পড়ালেখা করো, যদি পড়ালেখা না করো তাহলে কিন্তু পরীক্ষা ফেল করবা, ঠিক আছে। তার মানে আমি পেনটাকে কথা বললাম, পেনটাকে একটা পার্সন হিসাবে প্রেজেন্ট করলাম, সো এটাকে বলে পেনের পার্সোনিফিকেশন, ঠিক আছে। সো আ পার্সোনিফাইড ডেসক্রিপশন অফ আ প্ল্যান্ট স্লিপিং ডিপ ইনসাইড আ সিড, অর্থাৎ এই যে প্ল্যান্টটাকে পার্সনিফাই করা হয়েছে, প্ল্যান্টটাকে একটা পার্সন হিসাবে রেখে দেখায়, তাকে নিয়ে একটা পোয়েম লেখা হয়েছে যে সে কীভাবে একটা সিডের ভিতর ঘুমাচ্ছে, এটাকে বলে পার্সনিফাইড ডেসক্রিপশন, ঠিক আছে। ডেসক্রিপশনটা কিসের মাধ্যমে দেওয়া হয়েছে? একটা পোয়েমের মাধ্যমে দেওয়া হয়েছে, কেট এল ব্রাউনের পোয়েম। ইট ইজ ওকেন বাই সানশাইন অ্যান্ড রেইনড্রপস টু রাইজ অ্যান্ড সি দ্য ওয়ান্ডারফুল আউটসাইড ওয়ার্ল্ড। সো এটা হচ্ছে এক সময় জেগে উঠে এবং জেগে উঠে দেখে একটা সুন্দর পৃথিবী। আচ্ছা, চলে আসছে আমাদের হচ্ছে আবার এমসিকিউজ। আমরা এখানে এক্সারসাইজ একটু কম করব এবং বাকি সব তোমাদের জন্য দেয়া থাকবে, তোমরা বাসায় বসে ধুমায় প্র্যাকটিস করবা। পুরা স্লাইডটা হচ্ছে প্রায় 500 স্লাইডের উপরের একটা, মানে 500 স্লাইডের উপরে স্লাইড, সো ধুমায় প্র্যাকটিস করবা, ধুমায়। ওকে, হোয়াট মাস্ট গুড ফুড কন্টেইন ফর দ্য বডি টু গ্রো প্রপারলি? কি? আর্টিফিশিয়াল তো হবে না, ন্যাচারাল হবে। লার্জ অ্যামাউন্ট অফ স্পাইসেস তো জীবনও না। অনলি ওয়াটার ইজ ইম্পর্টেন্ট, বাট অনলি ওয়াটার ইজ নট এনাফ। Why should you avoid eating too much even if food is good? কি হবে? Eating too much is bad for health. How much food should a person eat? Only a certain amount that the body needs. What does the requirement of food quantity and kind depend on? Growth and physical structure. সো অর্থাৎ তুমি কতটুক খাবা এবং কী খাবা সেটা ডিপেন্ড করে তোমার গ্রোথ কীরকম এবং তোমার ফিজিক্যাল স্ট্রাকচার কীরকম সেটার উপরে। ওকে, যারা ধরো বডি বিল্ডার, হ্যাঁ বডি টডি বানায়, ওদের প্রোটিন খেতে হয় বেশি, হ্যাঁ এরকম। আচ্ছা, কোয়েশ্চেন্সে চলে আসছে, হোয়াট ইজ মিস রেহানা টকিং অ্যাবাউট? মিস রেহানা কী নিয়ে কথা বলছিল? এটা ডায়লগের মধ্যে ছিল, সরি ডায়লগ না, ফার্স্ট লেসনের মধ্যে ছিল। মিস রেহানা ইজ টকিং টু হার ক্লাস অ্যাবাউট ফুড, ঠিক আছে। এখানে এক লাইন অ্যাড করতে পারো যে শি ইজ টকিং অ্যাবাউট গুড ফুড অ্যান্ড হাউ ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস অ্যান্ড স্টাফ, যেটা মন চায়, ঠিক আছে। তোমরা সেটা 2 সেন্টেন্স লিখতে পারো, একটু মানে যেহেতু একদম স্পেসিফিক কোয়েশ্চেন, একটু ভেগ কোয়েশ্চেন, ঠিক আছে, অনেক কিছু লেখা যায়, সো 2 সেন্টেন্সে লিখে তোমরা একটু এক্সপ্লেন করে দিতে পারো, বাট 2 সেন্টেন্সে বেশি না লেখাই ভালো। Why do we eat food? We eat food because it is very important for our body and we cannot live without it. What is meant by nutritious food? Nutritious food অথবা good food means the right kind of food for good health that contains natural substances our body needs to grow properly and stay healthy. আচ্ছা, how much food does a person need to eat a day? কতখানি লাগে? A person needs to eat only a certain amount of food that their body needs. Does everyone need the same amount of food? Why? No, everyone does not need the same amount of food because the quantity and kind of food needed depend on a person's growth and physical structure. So সবার সেম লাগে না, কিসের উপর ডিপেন্ড করে হচ্ছে আমাদের গ্রোথ অ্যান্ড ফিজিক্যাল স্ট্রাকচারের উপরে। ওকে, কমপ্লিট সেন্টেন্স, এটা তোমাদের কমপ্লিট সেন্টেন্স যদিও হচ্ছে ডিরেক্টলি নাই, বাট হচ্ছে ইটস আ স্কিল যেটা প্রবাবলি তোমাদের অন্য একটা আইটেমে আছে, অ্যান্ড এটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হিসেবে ইউজ করা যায়। সো উই শুড ইট good food to what? Stay healthy and grow properly. We should not eat more than we need, ঠিক আছে, অথবা what our body needs. Eating too much food is not good for health. Good food means the right kind of food for good health, ঠিক আছে। এরপর তোমাদের অন্যান্য চ্যাপ্টার এমসিকিউ আছে, অর্থাৎ লেসেন্স আছে, আমরা হচ্ছে এগিয়ে যাই, যেহেতু আমাদের অনেকগুলো স্লাইড কভার করতে হবে, অনেক জলদি এগিয়ে যেতে হবে, ঠিক আছে, অনেক জলদি বড় হতে হবে আমাদের। আচ্ছা, এরপর আছে আমাদের ইউনিট 3, হেলথ অ্যান্ড হাইজিন। আচ্ছা, হেলথ ইজ দ্য কন্ডিশন অফ বোথ বডি অ্যান্ড মাইন্ড। হেলথ ইজ ওয়েলথ বিকজ ইট ইজ মোর ভ্যালুয়েবল দ্যান প্রপার্টি। মেইনটেনেন্স রিকোয়ার্স আ ব্যালেন্সড ডায়েট, রেগুলার এক্সারসাইজ, অ্যাডিকুয়েট স্লিপ অ্যান্ড পিস অফ মাইন্ড। সো হেলথ কি? হেলথের উপর একটা ছোট্ট প্রবন্ধ বা প্রোজ আছে যেটা লেখা হয়েছে এবং এখানে বলছে যে হেলথ ইজ দ্য কন্ডিশন অফ বডি অ্যান্ড মাইন্ড, হেলথ ইজ ওয়েলথ, অর্থাৎ আমাদের একদম মানে হেলথ নিয়ে যত বেসিক জ্ঞানগুলো আছে ওগুলো দেওয়ার চেষ্টা করছে। Lesson 2, the
একটা পোয়েম আছে ওড অন সলিটিউড, ঠিক আছে। দ্য পোয়েম সেলিব্রেটস আ ম্যান হু ইজ হ্যাপি লিভিং আ কোয়াইট সেলফ সাফিসিয়েন্ট লাইফ অন হিজ ওন ল্যান্ড। হি ভ্যালুজ সিম্পল রিক্রিয়েশন, মেডিটেশন অ্যান্ড আ পিসফুল ডেথ আনসিন অ্যান্ড আননোন। তোমাদেরকে আমি আবারও বলতেছি যে বইটা নিয়ে বইসো, বইটা একবার রিডিং পড়ে তারপর এই সামারিগুলো পড়ো, তাহলে তোমরা অনেক ক্লিয়ারলি বুঝতে পারবা, না হলে বুঝবা না। না হলে শুধু শুধু সামারি পড়লে তোমরা এটাও বুঝবা না, পরে এটা ভুলে গিয়ে বই পড়লে ওইটাও বুঝবা না, হজ বরল লেগে যাবে, ঠিক আছে, হজ বরল। আচ্ছা, হাইজিন ইজ দ্য প্র্যাকটিস অফ কিপিং, হাইজিন এর পরে হচ্ছে আমাদের প্রবন্ধটা, হাইজিন ইজ দ্য প্র্যাকটিস অফ কিপিং ওয়ান সেলফ অ্যান্ড ওয়ান সারাউন্ডিং ক্লিন টু মেনটেন হেলথ, ঠিক আছে, অর্থাৎ পরিচ্ছন্নতা বেসিকলি। রুলস ইনক্লুড ডেইলি বেথিং, রেগুলার হেয়ার ওয়াশিং, ওয়ারিং ক্লিন ক্লোথস অ্যান্ড শুজ অ্যান্ড ড্রিঙ্কিং সেফ ওয়াটার, ঠিক আছে। অর্থাৎ হাইজিন হচ্ছে আমাদের সব কিছু পরিষ্কার রাখার একটা কাজ এবং আমাদের আশেপাশের জায়গাটা পরিষ্কার রাখার কাজ। রুলস ইনক্লুড ডেইলি বেথিং, অর্থাৎ প্রতিদিন গোসল করতে হবে, প্রতিদিন চুল পরিষ্কার করতে হবে, ওয়ারিং ক্লিন ক্লোথস, শুজ অ্যান্ড ড্রিঙ্কিং সেফ ওয়াটার, ওকে। ডায়ালগ, এরপর হচ্ছে একটা ডায়ালগ, ডায়ালগটার নামই হচ্ছে ডায়ালগ। ডায়ালগটা কি না, ডায়ালগটা হচ্ছে আমাদের একটা ঘটনা করতেছে, অর্থাৎ এরপর থেকে আমাদের একটা কন্টিনিউয়াস স্টোরি আছে প্রত্যেক লেসনে, ফুল সবগুলো লেসন মিলে একটা টোটাল একটা স্টোরি আছে, ওকে। আ কনভারসেশন হোয়ার Robbie takes his father to a doctor for severe chest pain and breathing difficulty. The doctor prescribes medicine and immediate diagnostic test like X-ray. আচ্ছা, সো এই কনভারসেশনে হচ্ছে রবি তার বাবাকে খুব জলদি ডক্টরের কাছে নিয়ে যাচ্ছেন, এবং কেন, কারণ তার হচ্ছে চেস্ট পেইন হচ্ছে এবং ব্রিদিং ডিফিকাল্টি হচ্ছে, ওকে। তাকে হচ্ছে মেডিসিন প্রেসক্রাইব করা হয়েছে এবং ইমিডিয়েট ডায়াগনস্টিক টেস্ট দেওয়া হয়েছে লাইক অ্যান এক্সরে। সো ডায়াগনস্টিক টেস্ট মানে কি, ডায়াগনস্টিক টেস্ট মানে হলো কি হয়েছে সেটা মানে ডায়াগনোজ করার জন্য যে টেস্টটা দেয়, ঠিক আছে। রবি writes to his friend Sohel about his father's tragic death from lung cancer caused by heavy smoking, অর্থাৎ রবি এরপরে হচ্ছে সোহেলকে একটা লেটার লেখে, ঠিক আছে, লেটারে লেখে যে হচ্ছে তার বাবার মৃত্যু হয়েছে এবং কেন হয়েছে, তার লাং ক্যান্সার হয়েছিল হেভি স্মোকিংয়ের কারণে। দ্য লেটার explains how nicotine from tobacco enters lungs and causes fatal damage, অর্থাৎ এই লেটারের মাধ্যমে সে বুঝিয়েছে যে নিকোটিন দ্বারা কীভাবে লাংসের ফেটাল ড্যামেজ হতে পারে। এটা তোমাদের বইয়ে কেন দেয়া, তোমাদেরকে সচেতন করার জন্য দেয়া, কারণ ক্লাস 8, 9, 10 এই সময়টাতেই হচ্ছে কিছু ইচড়ে পাকা ছেলে পেলে হচ্ছে স্মোকিংয়ের মতো একটা জঘন্য অভ্যাস পিক আপ করে, এবং এটা আস্তে আগে থাকে অনেকে 8-এ, 9-এ, 10-এ, কলেজে, অনেক ইউনিভার্সিটিতে উঠে, ঠিক আছে। বাট এই অভ্যাসটা কখনোই পিক আপ করা উচিত না। নিজে চেষ্টা করে নিজের একটা বদ অভ্যাসে নিজের ডেথ ডেকে আনার মতো বোকামি আর কিচ্ছুতে নাই, ঠিক আছে। Physical exercise. A physical education teacher explains that exercise keeps the body fit for work and builds discipline. It categorizes activities into indoor অর্থাৎ free hand stretching and outdoor swimming, walking, sports exercises. আচ্ছা, লেসন 8 হচ্ছে মেকিং আ ক্লাস কমিটি। মেকিং আ ক্লাস কমিটি, ক্লাস কমিটি কী করে, ক্লাস কমিটি হচ্ছে পুরো ক্লাসটা পরিষ্কার করার জন্য, অর্থাৎ ওই দিন হচ্ছে ক্লাসের যেই কী বলবো, ক্লাসের যেই ক্লিনিং অ্যাসিস্ট্যান্ট যিনি সাহায্য করেন ক্লাসে সবাইকে ক্লিন করতে, তিনি আসেন নাই, তো হচ্ছে তারা হচ্ছে সবাই মিলে একটা ক্লাস কমিটি বানিয়ে পুরো জিনিসটা ক্লিন করা শুরু করে। ক্লাস টিচার মোটিভেট স্টুডেন্টস টু টেক রেসপন্সিবিলিটি ফর ক্লিনিং দেয়ার ওন ক্লাসরুম। The students form a committee, divide into groups and set ground rules using bins and not littering. আচ্ছা, এরপরে চলে আসছে আমাদের এমসিকিউজ অ্যান্ড স্টাফ। তোমাদেরকে আবারও বলছি, যেহেতু এক্সারসাইজ আসলে তোমাদের পড়ানোর সময় যেহেতু এক্সারসাইজ করায় দেওয়া হয়েছে, এমসিকিউ তোমরা অলরেডি পারো, সিন প্যাসেজ থেকে ডিরেক্ট তুলে এমসিকিউ অ্যান্সার করতে হয়, অ্যান্ড যেহেতু ফুল প্যাসেজ এখানে পড়াচ্ছিও না, অ্যান্ড প্রচুর টাইম লাগবে যদি সবগুলো এমসিকিউ শেষ করতে চাই, কারণ অলরেডি জাস্ট 3টা লেসন পড়াইতে অলমোস্ট 1 ঘন্টা হয়ে গেছে, ওকে। সো জাস্ট পড়ায় শেষ করে সিন প্যাসেজ পড়ায় আনসিনের কিছু টাচ দিব, এবার তোমাদের হচ্ছে অন্যান্য পার্টস লাইক রিঅ্যারেঞ্জ, এরপর ম্যাচিং হাবিজাবি আছে, তারপরে আসে তোমাদের হচ্ছে রাইটিং পার্ট, ঠিক আছে। সো আই উড সাজেস্ট এই এক্সারসাইজগুলো নিজেরা করে ফেলো, অ্যান্ড আমরা এগিয়ে যাই। অ্যান্ড অবশ্যই তোমাদের যদি কোনোটার কোনো কনফিউশন লাগে, সেক্ষেত্রে তোমাদের ডিটেল ক্লাসও দেওয়াই আছে, তখন ডিটেল ক্লাসগুলো দেখে ফেলবা, ওকে।
আচ্ছা, যাদের লাগবে ডিটেল ক্লাস দেখে নিও। যারা হচ্ছে এই ক্লাসটা ফ্রিতে দেখছো, অর্থাৎ আমাদের কোর্সে এনরোল নাই, তারা যে কোনো সময় এই ক্লাসের কমেন্টেই কোনো কোয়েশ্চেন থাকলে এই ক্লাসের কমেন্টে বা আমাকে পার্সোনালি রিচ আউট করেও কনফিউশন ক্লিয়ার করে নিতে পারো। যদি পার্সোনালি রিচ আউট করলে আমি ইমিডিয়েটলি যে রেসপন্ড করতে পারবো ব্যাপারটা এরকম না, বাট আমি আমার সর্বোচ্চ চেষ্টাটা অবশ্যই করবো। ওকে, আচ্ছা, ইন্ট্রোডিউসিং আ টেবল অফ কন্টেন্ট explains that a table of content helps a reader quickly find specific units or page numbers in a book. So table of content জিনিসটা কি, ওই জিনিসটা হচ্ছে বুঝাইছে। ইউজিং আ ডিকশনারি, এখানে হচ্ছে ডিকশনারি কীভাবে ইউজ করে সেটা বুঝেছে। ডিকশনারি তোমরা জানো যে এ বি সি ডি করে আগাইতে হয়। সো ডিফাইন দ্য ডিকশনারি অ্যাজ আ কালেকশন দ্যাট প্রোভাইডস স্পেলিং, প্রনাউন্সিয়েশন, মিনিং, ওয়ার্ড, ক্লাস অ্যান্ড ইউজেজ এক্সাম্পল। সো তোমরা যখন ওখান থেকে ওয়ার্ড বের করো, ওই ওয়ার্ডের আন্ডারে ওইটার মিনিং, সেন্টেন্স, ওয়ার্ড কোন টাইপের, তারপর হচ্ছে ইউজেজ এক্সাম্পলস অর্থাৎ সেন্টেন্স কীভাবে ইউজ হয় ওটার পুরোটা দেখায় দেয়। ওকে, আচ্ছা, লুকিং আপ ওয়ার্ডস এক্সপ্লেইনস হাউ ওয়ার্ডস আর পাগল ডিসলেক্সিয়া হয়ে গেছে মাঝে মধ্যে। এক্সপ্লেইনস হাউ ওয়ার্ডস আর অর্গানাইজড অ্যালফাবেটিক্যালি ইন আ ডিকশনারি টু মেক দেম ইজিয়ার টু ফাইন্ড। সো তোমাদের একটু যেটা বললাম যে এ বি সি ডি করে যে সাজানো থাকে ওই জিনিসটা সাজায় বের করা। Defines synonyms as words with nearly the same meaning and antonyms as words with opposite meaning. So synonym antonym জিনিসটা কি সেটা বোঝাচ্ছে। হচ্ছে synonym মানে হচ্ছে আমার একই শব্দের অন্য অর্থ, মানে একই শব্দের একই অর্থের অন্য শব্দ আর কি, মাই ব্যাড। সো অন্যান্য শব্দ দিয়েও যে সেম অর্থ প্রকাশ করা যায় সেটা হচ্ছে সিনোনিম, আর অ্যান্টোনিম হচ্ছে একটা শব্দের পুরোপুরি বিপরীত যে অর্থ সেটা হচ্ছে অ্যান্টোনিম। ওকে, আচ্ছা, সো ইউনিভার্সিটি টেবল অফ কন্টেন্ট, এরপর আমাদের কোয়েশ্চেন অ্যান্সার অ্যান্ড স্টাফ আছে। এগেইন তোমরা এগুলো প্র্যাকটিস করে ফেলবা নিজে নিজে। স্লাইড তোমরা বিভিন্নভাবে পেয়ে যাবা, তোমরা এফএস এর পক্ষ থেকে পেয়ে যাবে, তোমরা আমার পক্ষ থেকে পেয়ে যেতে পারো, আমার স্টোরি লিঙ্ক থেকে পেয়ে যেতে পারো, এটার যে পোস্ট আছে ওইটার কমেন্টের ড্রাইভ লিঙ্ক পেয়ে যেতে পারো, সব জায়গা থেকে। পারলে এরকম ব্যাপার হবে যে স্লাইডই নিয়ে তোমাদের দিকে ছুঁড়ে মারা হচ্ছে, তোমরা ডজ করতে থাকো, এই স্লাইড, এত স্লাইড নিবো না, ঠিক আছে, এরকম। ওই তো স্লাইড পেয়ে যাবা, ডোন্ট ওয়ারি। ওকে, জাস্ট কিপ ইউর আইজ ওপেন, কোথাও না কোথাও থেকে পেয়ে যাবা। এরপরে হচ্ছে আমাদের খুব স্যাড একটা চ্যাপ্টার, এটা পড়ানোর সময় হচ্ছে ক্লাসে আমি নিজে একটু রেগে গেছিলাম, কারণ সেরিওজা ছেলেটা বা মেয়েটা কিছু একটা খুব খারাপ একটা কাজ করছে। সেটা কি, সেরিওজা ক্যাচেস আ সিস্কিন উইথ আ বার্ড নেট গিভেন বাই হিজ আঙ্কেল ডিসপাইট হিজ মাদার্স ওয়ার্নিং। অর্থাৎ তার বার্থডেতে তার আঙ্কেল তাকে একটা নেট দেয়, বার্ডস নেট, এবং সেটা দিয়ে সে হচ্ছে একটা কি, সে হচ্ছে একটা পাখি ধরে। ওকে, এটা হচ্ছে লিও টলস্টয়ের স্টোরি। বাপরে। Due to his neglect, the frightened bird hits a window pane and eventually dies. Serio deeply saddened. মাথা পাগল হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, ডিপলি স্যাডেন্ড, কেটে দিন ভাই এটা। Deeply saddened, Serioja vows never to catch another bird. ওকে, সো সেরিওজা প্রথমে একটা পাখি ধরে, তার মা মানা করে যে পাখিকে ধরো না, পাখি মুক্ত আকাশের জিনিস, ওদেরকে আটকে রেখো না, তবুও সে ধরে। সে বলে না, আমি এটা অনেক খেয়াল রাখবো, তারপর ঠিকমতো খেয়াল রাখে না, এবং একটা সময় হচ্ছে ওভার কম্পেনসেট করতে গিয়ে খাঁচাটা খোলা রাখে, ওই পাখিটা গিয়ে জানলার মধ্যে জোর একটা বাড়ি খায় এবং অসুস্থ হয়ে যায় এবং পরের সকালে মারা যায়, এবং এটা পুরোপুরি সেরিওজার দোষ, ওকে কোনোভাবে আমি দায়মুক্ত দিতে পারতেছি না। ওকে, আচ্ছা, poems about nature, something told the wild geese, ঠিক আছে, describes how nature gives subtle warnings of winter, frost and snow to geese, prompting their migration to south. অর্থাৎ ওই যে আমরা বলছি না যে হচ্ছে আমাদের আমাদের অতিথি পাখিগুলো যে হচ্ছে নর্থ থেকে সাউথে চলে আসে, কারণ ওদিকে ঠান্ডা বেশি, এদিকে ঠান্ডা কম। সো উইন্টারে যদিও অলরেডি গরম থাকে, ওদের তো অনেক আগে থেকে উড়া শুরু করতে হয়, কারণ ওরা তো প্লেনের মতো অত জোরে উড়ে না, আস্তে আস্তে উড়ে। সো ওদের আগে থেকে আসতে হয়। সো অলরেডি যদিও গরম থাকে, ওরা আগে থেকে বুঝতে পারে যে না, এখন এখানে কি ঠান্ডা পড়বে, সো আমাদের জলদি যাইতে হবে। গ্রিন এসকেপ, কে লিখেছে? জোসেফ অসল্যান্ডার। The speaker turns away from city crowds and skyscrapers to find peace in nature among bees, birds and marshes. ওকে, এই যে এটা পড়ানোর সময় পল্লবান হচ্ছে আকাশ ছোঁয়া শুরু করছিল, একটা রিলও বানাইছিলাম, আই রিমেম্বার। আচ্ছা, ড্যান্সিং বিয়ার্স, ড্যান্সিং বিয়ার্স খুবই কিউট একটা
story. So basically, দুইটা two Kodiak bears escape a circus after jaguar attacks their trainer and wander to remote সাব-অ্যান্টার্কটিক আইল্যান্ড। সো দুইটা কোডিয়াক বিয়ার হচ্ছে জলদি মানে সার্কাস করতো এবং একদিন সার্কাসে একটা জাগুয়ার অ্যাটাকের কারণে সবাই ছাড়া পেয়ে যায়। সো তারা ঘুরতে থাকে, ঘুরতে ঘুরতে হচ্ছে সাব-অ্যান্টার্কটিক আইল্যান্ডসে চলে যায়। 70 years later, scientists find that their descendants naturally perform circus tricks in moonlit filled craters, অর্থাৎ ক্রেটার্স আসে তোমার মিটিওর শাওয়ারের কারণে, এবং এরপরে দেখা যায় 70 বছর পর তাদের যেই বাচ্চা কাচ্চারা আছে তারা ওই চাঁদটাকে দেখে সার্কাসে স্পটলাইট মনে করে এবং তারা এরকম করে নাচতে থাকে। ঠিক আছে, সার্কাসে যেরকম নাচে তারা এরকম নাচতে থাকে, কারণ ওই যেই দুইটা বিয়ার আসছিল তাদের থেকে দেখে তাদের বাচ্চারা এটা শিখছে। ওকে, the farming teacher. The story follows Totto Chan as her headmaster brings in a local farmer to teach children about planting a field. The farmer teaches them to weed, hoe and use fertilizer, emphasizing learning through direct experience. So Totto Chan এর একটা গল্প, খুবই কিউট। ঠিক আছে, Totto Chan আমার খুবই ফেভারিট একটা ক্যারেক্টার। Beauty of our small ethnic community culture describes the rich cultural heritage and peaceful lifestyle of ethnic communities living in harmony with nature. ঠিক আছে, সো বিউটি অফ আওয়ার স্মল এথনিক কমিউনিটি, এটা হচ্ছে আমাদের এথনিক কমিউনিটির যে হচ্ছে ইন্টারনাল কালচার, ইন্টারনাল হচ্ছে রিলেশন, ইন্টারনাল ট্রেডিশন, ওটা নিয়ে কথা বলে। আমরা ফার্স্ট চ্যাপ্টারে পড়ছি হচ্ছে ওটার এক্সট্রা, মানে আমার বাড়ি থেকে দেখি, এটা হচ্ছে ইন্টারনাল। ঠিক আছে, সো ওদের ফেস্টিভ্যালস অ্যান্ড অল ডিটেলস, দেয়ার কালারফুল হোমমেড ক্লোথস অ্যান্ড মেজর ফেস্টিভ্যালস লাইক বৈশাখী, রাজপুন্না অ্যান্ড ওয়াঙ্গালা। ওকে, এরপরে এগেইন তোমরা হচ্ছে প্র্যাকটিসগুলো করে ফেলো। এখানে প্রচুর প্র্যাকটিস, যেহেতু অনেকগুলো লেসন্স ছিল। ওকে, তোমরা এখানে সব সিনোনিম অ্যান্টোনিম সব কিছু একসাথে পাবা পুরো স্লাইডটা পাওয়ার জন্য অবশ্যই যেই পোস্টটা আমার থাকবে ওইটার কমেন্ট করতে হবে, অথবা আমার স্টোরিতে লিঙ্ক দেওয়া থাকবে ওখান থেকে পেতে পারো, অথবা এফএসের যেই পোস্ট থাকবে ওখানে কমেন্ট করতে পারো। যেখান থেকেই ইচ্ছা, যেখান থেকে চাও তোমরা স্লাইড পেয়ে যাবা, বা স্লাইড যেভাবে হোক পেয়ে যাবা। সো এটা হচ্ছে আমাদের সিন প্যাসেজ যে পার্টটা, সেই পার্টটা এখানে শেষ হচ্ছে। এরপরে আমরা চলে যাব আমাদের আনসিন প্যাসেজের প্র্যাকটিসে। আনসিন প্যাসেজের প্র্যাকটিসে তোমাদের প্রচুর প্র্যাকটিস দেওয়া থাকবে, বাট পুরো তোমাদের নিজেদের করতে হবে। আমি জাস্ট বুঝাই দেবো থিওরিজ, জাস্ট বুঝে দেবো কেমনে করতে হয়, কারণ এক্সাম প্রিপারেশনের আগে এইটাই সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, যে একবারে ধরে দেয়া। ঠিক আছে, সো এক্সাম প্রিপারেশনের আগে যেহেতু রিভিশন দেওয়া দরকার, রিভিশন হবে, তারপর তোমরা নিজেরা প্র্যাকটিস করবে। এরপরের পার্টে আমরা চলে যাচ্ছি আমাদের আনসিন প্যাসেজ, এবং এরপরে আমরা আনসিন প্যাসেজের পরের যেই ইন্ডিপেন্ডেন্ট পার্টগুলা, ওই পার্টগুলা পড়বো অ্যান্ড রাইটিং পার্টগুলা পড়বো। এরপরে আমাদের শুরু হবে আনসিনের পার্ট। সো ইংলিশ ফার্স্ট পেপারে আমাদের যেই সমস্যা সবচেয়ে বড় দেখা দেয় সেটা হচ্ছে আমরা সামারি অনেক প্যারা খাই। তো যদিও তোমাদের আনসিনের ক্লাস খুব রিসেন্টলি হয়েছে, খুব একটা সমস্যা হওয়ার কথা না, বাট স্টিল আমরা খুব দ্রুত জিনিসটা একবার রিভাইজ করাই ফেলবো। ঠিক আছে, সো এই প্যাসেজটা তোমাদের অলরেডি চেনা, এইটা তোমাদের ক্লাসেও করাইছি, এইটা তোমাদের হোমওয়ার্কও ছিল অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার। সো চলো আমরা জাস্ট একটু কনসেপ্টটা আর একবার রিভিউ করে নিই। আমরা কী কী করবো, প্রথমত আমরা সিন প্যাসেজে বসে আমরা কিউ করবো। ঠিক আছে, কিউ কি তোমরা অলরেডি জানো, কোয়েশ্চেন প্যাসেজ কোয়েশ্চেন। সো আমরা প্রথমে কোয়েশ্চেন পড়বো, তারপর প্যাসেজ পড়বো, তারপর কোয়েশ্চেন পড়বো। কিন্তু সামারির ক্ষেত্রে আমরা একটা এক্সট্রা স্টেপ ফলো করবো। কিউ তো অবশ্যই করবো। ঠিক আছে, কিউ তো অবশ্যই করবো। তাছাড়াও সামারির ক্ষেত্রে আমরা যেটা করবো সেটার নাম হচ্ছে র। ঠিক আছে, মানডে নাইট র। সো র কি, রিডিং, অ্যানালাইজিং, রাইটিং। ঠিক আছে, তো আমরা রিড করবো কয়বার, 3 বার। কিউ বাদে, কিউ তো অলরেডি একবার পড়া হচ্ছে, ওটা বাদেও 3 বার পড়বো। ঠিক আছে, এমন না যে এখানে একবার পড়ে ফেলছি তাহলে আমি 2 বার পড়লে হচ্ছে না। যখন আমরা সামারি লিখবো, সামারি লেখার স্বার্থে আমরা 3 বার আলাদা করে পড়বো। ঠিক আছে, খুব বেশি বড় প্যাসেজ হয় না। ঠিক আছে, পড়তে খুব একটা সময় লাগে না। অ্যানালাইসিস বা অ্যানালাইজিং, এখানে হচ্ছে আমরা থার্ড টাইম যখন পড়বো তখন এরকম দাগায় পড়বো। ঠিক আছে, তখন আমরা এরকম দাগায় পড়বো। লাস্ট টাইম যখন পড়বো তখন আমরা দাগায় পড়বো। যেই পার্টগুলো আমার সামারিতে চলে আসবে সেই পার্টগুলো আমরা আলাদা করে দাগায় ফেলবো। ওকে, অ্যান্ড রাইটিংয়ে আমরা কি করবো, আমরা হচ্ছে 1/3 অফ দ্য প্যাসেজ। ওকে, 1/3 অফ দ্য প্যাসেজ
লিখবো ম্যাক্স, অথবা ওই আশেপাশে এক লাইন যদি বেশি হয়, খুব বেশি প্যারা খাওয়ার দরকার নেই। ওকে, 1/3 কীরকম, যদি প্যাসেজ আমার 3 লাইনের হয় আমি 1 লাইন লিখবো, যদি 6 লাইনের হয় আমি 2 লাইন লিখবো, যদি 9 লাইনের হয় আমি 3 লাইন লিখবো, যদি 30 লাইনের প্যাসেজ হয় তখন আমি 10 লাইন লিখবো। ঠিক আছে, সো চেষ্টা করবো 1/3 আশেপাশে লেখার সামারির ক্ষেত্রে। একটা লাইন যদি বেশি হয়ে যায় 1/3 খুব একটা প্যারা খাওয়ার দরকার নেই, ইফ দ্যাট ইজ ভেরি নেসেসারি। বাট 1/3 কম হইলে ভালো, 1/3 কম হইলেও সমস্যা নেই। এমন হচ্ছে আয় হায় 10 লাইন লেখা হইলো না, 9 লাইন লেখা হয়েছে, এখন কি করবো, একটা এক্সট্রা লাইন ফালতু বসে দেবো না, ডোন্ট ওকে, নেভার। আচ্ছা, সো আমরা পড়ে ফেলি। নীল আর্মস্ট্রং ওয়াজ দ্য ফার্স্ট ম্যান টু ওয়াক অন দ্য মুন। আমরা কিন্তু এখানে, আমি যেহেতু ক্লাসে করাচ্ছি, এখন আমি 3বার পড়লে অনেক বড় ক্লাস হয়ে যাবে, তোমাদের ক্লাসে 3বার পড়া দিয়েছি, ঠিক আছে, এটা একবারই পড়তেছি আপাতত, কারণ অলরেডি আমার অনেকবার পড়া হয়ে গেছে। যাই হোক, he was also an aerospace engineer. Armstrong was born on 5 August 1930 in Wapakoneta, Ohio, the USA. He experienced his first flight in engineer. আচ্ছা, এখানে মাঝে একটা ভুল আছে, ওয়েট। He experienced his first flight in Warren, Ohio on July 20, 1936. He earned his flight certificate in 1945 at the age of only 15. এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট একটা লাইন, দাগাইতে হবে। In 1947, at the age of 17, he began to study aeronautical engineer in Purdue University, the US. দেখো 17 বছর বয়সে ইউনিভার্সিটি উঠে গেছে। He received BSc degree in aeronautical engineering in 1955 and he did MSc in aerospace engineering from the University of Southern California in 1970. In 1958, he was selected for the US Air Force's Man in Space Soonest program. Neil Armstrong, along with his group, launched the mission to the moon with Apollo 11 in July 1969. He was the commander of the voyage. Apollo 11 landed on the moon on July 20, 1969. Neil Armstrong walked first on the surface of the moon. He died on August 25, 2012. Okay. সো দেখো, এরপর আমাদের ইনফরমেশন ট্রান্সফার চলে আসছে। আমরা অলরেডি জানি কীভাবে করতে হয়। এই যে ইনফরমেশনগুলো আমাদের দেওয়া আছে, ওগুলো জাস্ট উঠায় বসাই দেবো। সো কবে বর্ন হয়েছে অ্যান্ড স্টাফ, এগুলো আমাদের জন্য অনেক ইজি। এখানে একদম ঠিকঠাক বসাই দিব। এখানে একটুখানি ভুল আছে, এটা হবে ডাইড, এটা হবে ডাইড। ঠিক আছে, জিজ্ঞেস করছে যে ওই সময়টা কি হয়েছিল, সে মারা গেছে ওই সময়টা। ওকে, এখানে হচ্ছে ফার্স্ট ম্যান টু ওয়াক অন দ্য মুন না দিয়ে, যেহেতু ইউনিভার্সিটি বলছে এমএসসি, সো হচ্ছে অ্যাচিভমেন্টে তোমার ডিগ্রি নামও বলতে পারো, যে ডিগ্রি অফ এটা, ঠিক আছে, এমএসসি ডিগ্রি কিছু ছিল, ডিগ্রি অন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, এরপরে ট্রু ফার্স্ট, নীল আর্মস্ট্রং ওয়াজ অ্যান আমেরিকান ইঞ্জিনিয়ার। এটা কিন্তু ট্রু, কারণ সে একজন ইঞ্জিনিয়ার ছিল ফার্স্টে, তারপর অ্যাস্ট্রোনট ছিল। নীল আর্মস্ট্রং স্টাডিড অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পার্ডু ইউনিভার্সিটি। ট্রু। He received BSc degree at the age of 35. I don't think so, it's false. সে হচ্ছে 17 বছর বয়সেই তো পার্ডু ইউনিভার্সিটি হয়ে গেছে। নীল আর্মস্ট্রং অ্যালোন লঞ্চ দ্য মিশন, না, কারণ ওরা 3জন একসাথে ছিল। He landed on the moon on July 20, 1969. কলমের ভিতরে জিনিসটা পড়ে যায় খালি। ওকে, এরপরে দ্য ফার্স্ট আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের সামারিটা তোমাদেরকে অলরেডি বলেছি। সামারি কী হবে, নীল আর্মস্ট্রংয়ের যেই লাইফটা, ঠিক আছে, যেই লাইফটা, ওইটার কী কী লিখবো আমরা। আল্লাহ, নীল আর্মস্ট্রংয়ের যে লাইফটা, ওটা আমরা কী কী লিখবো সামারিতে। আচ্ছা, আমরা লিখবো হচ্ছে, ধরো তার বার্থ, আর্লি লাইফে কী কী ছিল। আর্লি লাইফে হচ্ছে আমরা 2 লাইন লিখতে পারি। কি কি, সেটা হচ্ছে আমাদের প্রথমত সে যে 15 বছর বয়সে ফ্লাইট সার্টিফিকেট পাইছে, 15 ইয়ার ওল্ডে যে হচ্ছে ফ্লাইট সার্টিফিকেট পাইছে। তারপর বিএসসি অ্যান্ড এমএসসি। ঠিক আছে, এরপরে হচ্ছে আমরা লিখতে পারি কি, এরপরে আমরা লিখতে পারি আমাদের তার, ও আচ্ছা, মুন জার্নি। ঠিক আছে, এরপরে অ্যাচিভমেন্ট অ্যান্ড স্টাফ, অ্যাচিভমেন্ট
অ্যান্ড ডেথ। অ্যাচিভমেন্ট যদিও আসলে মন যায়নি, যদি এক্সট্রা কোনো অ্যাচিভমেন্ট তোমরা অ্যাড করতে চাও, যে হচ্ছে সে এরকম ধরো ইঞ্জিনিয়ার ছিল, এত ছোট বয়সে ইঞ্জিনিয়ার হয়েছে, জলদি এমএসসি করছে, জলদি বিএসসি করছে, এইসব, ঠিক আছে। সো 1 2 3 4 5, ঠিক আছে, 5 লাইনে আমার পুরোটা ডান। সো সামারি কখনোই বড় হবে না। তোমরা যারা অনেকে চিন্তা করো যে ইংলিশে যেহেতু রাইটিং পার্ট বেশি বেশি করে লিখবো, না, বেশি বেশি করে লিখাই সামারি না। সামারি মানেই হলো ছোট করা। তোমাকে ছোট করে লিখতে হবে। যদি কোনো টিচার তোমাকে বড় করে লিখতে বলে, তাহলে টিচারকে জিজ্ঞেস করবো, আচ্ছা স্যার বা মিস, সামারি মানে কি, আমাকে একটু বলেন না, ঠিক আছে। তখন বললো যে, তখন দেখবো যে আউট লাগছে, হাই সামারি মানে কি, হ্যাঁ, কারণ সামারি ছোটো করে লেখারই জিনিস, ওকে। আচ্ছা, দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, জর্জ ওয়াশিংটন, ওয়াজ বর্ন ইন 1732 in Wakefield, Virginia. He was the son of a wealthy planter. He inherited a substantial estate when he was 20 years old. From 1753 to 1758, he served in the army. He took an active part. Acha, the first president of United States of America, George Washington, was born in 1732 in Wakefield, Virginia. He was the son of a wealthy planter. He inherited a substantial estate when he was 20 years old. তাহলে দেখো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন, ঠিক আছে। From 1753 to 1758, he served in the army. He took an active part in the French and Indian wars and gained vast military experience and proficiency. Returning to Virginia in late 1758, he resigned his commission. In 1774, he was chosen as a delegate from Virginia to the First Continent Congress. ঠিক আছে, অর্থাৎ কন্টিনেন্টের যে কংগ্রেস ছিল ওইটার ভার্জিনিয়ার থেকে হচ্ছে, অর্থাৎ তার যে স্টেটটা ওখান থেকে সে একজন ডেলিগেট ছিলেন। He was one of the richest men in the colonies. Washington had not been an early advocate of independence. তাহলে দেখো সে হচ্ছে যখন এই ইন্ডিপেন্ডেন্স নিয়ে অলরেডি কথা শুরু হয়েছে, তোমার ব্রিটেন থেকে হচ্ছে ইউএস ইন্ডিপেন্ডেন্স নিবে, ওই সময় ফার্স্ট দিক থেকে কিন্তু সে একজন ইন্ডিপেন্ডেন্সের অ্যাডভোকেট ছিল না, ঠিক আছে। Nevertheless, in June 1775, the Second Continental Congress unanimously chose him to command the Continental armies, ঠিক আছে। কিন্তু এখন যেহেতু সে অনেক এক্সপেরিয়েন্সড অ্যান্ড তার আমেরিকার প্রতি একটা ভালোবাসা আছে, তাকে তখন চুজ করা হলো সে যেন কন্টিনেন্টাল যে আর্মিটা আছে ওইটাকে লিড করে, ওকে। এবং সে হচ্ছে তখন এটার পক্ষে ছিল, ওকে। আসলে ব্রিটেন যে শুধু আমাদের উপর অত্যাচার করছে তা না, আসলে তারা সারা দুনিয়াই করছে, ওদের উপরেও করছে। ইউনানিমাসলি মানে কি? ইউনানিমাসলি মানে সবাই একসাথে, কোনো ছাড়া, মানে কোনো ডিসএগ্রিমেন্ট ছাড়া সবাই একসাথে চুজ করছে, ঠিক আছে। chose him to command the Continental armies. This eminent figure in the establishment of the United States of America breathed his last at his home in Mount Vernon, ভার্জিনিয়া ইন ডিসেম্বর 1799। তাহলে দেখো এখানে তার জীবনের কোন পার্টগুলো আসছে, তার জীবনে আর্লি লাইফ আসছে, তার জীবনের ডেভেলপমেন্টটা আসছে, এবং সে যে হচ্ছে লিড করছে এটা আসছে, তার যুদ্ধের কোনো পার্ট আসে নাই। তো ধরো তুমি যুদ্ধের কোনো একটা পার্ট জানো যে জর্জ ওয়াশিংটন কীভাবে ইউএসের আর্মিকে লিড করছে অ্যান্ড স্টাফ, কিন্তু ওগুলোকে তাহলে আমরা সামারিতে লিখবো না, কারণ সামারিতে আসবে শুধু সেইটুকুই যেটা আমাদের প্যাসেজে আছে, ঠিক আছে, নট দোজ আমরা যেটা নিজেরা জানি, ওকে। সো ওই সামারিতে এক্সট্রা কিছু অ্যাড করা যাবে না। সামারির ব্যাপারটাই হলো তোমাকে নিজে সাবট্রাক্ট করতে হবে, নিজে কমাইতে হবে, তুমি এক্সট্রা করে বাড়াবা কেন, তাই না? সো দেখো ওয়াশিংটন অ্যান্ড 1732 কী হয়েছিল, সে জন্ম নিয়েছিল, ঠিক আছে। এরপর করে তোমার প্রত্যেকটা ইনফরমেশন এভাবে ফিল আপ করতে হবে। আচ্ছা, 1732 সে হচ্ছে ইনহেরিট করছে, মাই ব্যাড ওয়েট, না, হি ওয়াজ বর্ন, তাই তো বলি, এই যে ওফ ও He served in the army from 53 to 58. He resigned his commission in 58. He was chosen, ঠিক আছে, as delegate 1774, ঠিক আছে না এটা? In 1774 he was chosen as a delegate. 75 কি হলো, the Second Continental Congress and chose him to be the commander of the Continental armies, তাই তো। এই যে প্রত্যেকটা এরকম, মানে এখানে ভুল দেয়া আছে, দ্যাট ইজ আনফর্চুনেট, বাট তোমাদের কখনো যদি এক্সাম হলে
তুমি গেস করো কিন্তু তুমি শিওর না, একবার প্যাসেজটা দেখে নিও, ঠিক আছে? ইটস নট আ গেসিং গেম, ইটস নট আ মেমোরাইজিং গেম, তোমাকে মেমোরাইজ কিছু করতে হবে না, যেহেতু প্যাসেজ ওখানে দেয়া আছে তুমি একবার দেখে নাও, সমস্যা কি? এখানে একটা ভুল আছে, তোমার পরীক্ষায় একটা ভুল মনে হয়েছে, ঠিক আছে, সাথে সাথে প্যাসেজটা রিচেক করে নাও। দ্যাট ইজ দ্য মানে কি বলবো, দ্যাট ইজ দ্য অ্যাডভান্টেজ অফ প্যাসেজ বিং গিভেন ইন দ্য কোয়েশ্চেন। ওকে, ওয়াশিংটন hailed from an affluent family. Yes, rich family থেকে আসছে সে। Washington became rich by hard work. No, not really. Washington was forced to leave the army. No, not really. He resigned. Washington was an ardent supporter of American freedom from the beginning. No, he wasn't. সে ফার্স্টে হচ্ছে ব্রিটেনের আন্ডারে থাকতে চাইছিল, কারণ ওয়াশিংটনের নিজের ফ্যামিলি ব্রিটিশ ছিল, ঠিক আছে? সে হচ্ছে বাই অ্যানসেস্ট্রাল ভ্যালু সে হচ্ছে একজন ব্রিটিশ। ওকে, ওয়াশিংটন ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ আমেরিকান ইন্ডিপেন্ডেন্স। এটা ট্রু, কারণ যদিও সে একজন মানে ভিতর থেকে একজন ব্রিটিশ ছিল বা হচ্ছে সে রক্তের ব্রিটিশ ছিল, বাট সে আমেরিকান ইন্ডিপেন্ডেন্সে শেষ পর্যন্ত কমান্ডার হিসেবে কাজ করে এবং ইন্ডিপেন্ডেন্স ছিনিয়ে আনে, এবং ইন্ডিপেন্ডেন্সের যে ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স সেটাতেও তার নিজের সাইন আছে, এবং সে প্রথম প্রেসিডেন্ট এই জন্যই হয়েছে। ওকে, লেটস গো। ও, এরপরে হচ্ছে আমাদের ওইটার রিয়ারেঞ্জটা এটাও সেম হবে, ঠিক আছে? এটাও সেম হবে, আমরা প্যাসেজে যেগুলো আছে ওগুলাকে আমরা ছোট করে ফেলবো। কি করব, ফার্স্টে আমরা লিখবো হচ্ছে বর্ন, তারপর ফ্যামিলি অ্যান্ড ইনহেরিটেন্স লিখবো, ফ্যামিলি অ্যান্ড ইনহেরিটেন্স, ইনহেরিটেন্স। তারপর আমরা কি লিখবো, আমরা লিখবো হচ্ছে মিলিটারি লাইফ, তার মিলিটারি লাইফ অ্যান্ড রেজিগনেশন এক সেন্টেন্সে, ঠিক আছে? যে এতদিন থেকে এতদিন সার্ভ করে তারপর হচ্ছে তো যে কোনো সময় কনফিউশন হইলে তোমরা প্যাসেজটা দেখে ফেলো, ঠিক আছে? দ্যাট ইজ দ্য রিজন, দ্যাট ইজ দ্য অ্যাডভান্টেজ, ঠিক আছে? কংগ্রেসে যেই জিনিসপত্র ছিল সে হচ্ছে ওখানে গেছেন অ্যান্ড স্টাফ, তারপর হচ্ছে ওটার কমান্ডার হয়েছেন। এইভাবে এক লাইনে লিখতে পারো যে ইভেন দো হি ওয়াজ নট দ্য সাপোর্টার অফ ইন্ডিপেন্ডেন্স ইন দ্য ফার্স্ট প্লেস, he was invited as a delegate in 1774 and unanimously chosen to lead the army of Continental Congress in 1775, ঠিক আছে? এভাবে করে সুন্দর করে সাজায় লিখতে পারো। তো কংগ্রেসের ব্যাপার গেল, এরপর হচ্ছে ডেথ। ওকে, এরপরে ডেথ। আচ্ছা, তো চলো আমরা এই রিয়ারেঞ্জটা দেখে নিই। এই রিয়ারেঞ্জের এইটা একটু কয়েকটা লাইন পড়লে আমরা স্টোরিটা কিন্তু বুঝে ফেলতে পারি, ঠিক আছে? এরপর আমরা ফার্স্ট লাইনটা বের করবো। চলো শুরু করি। ইন অর্ডার টু টিচ দেম, এই যে দেম এখানে আছে, তার মানে আমার এখানে অলরেডি একটা প্রোনাউন আছে, যেটার জন্য আমার একটা নাউন লাগবে, এই নাউনটা এখন আমাদের পাই নাই। দেন হি অ্যাজড হিজ সানস টু ব্রেক দ্য স্টিক্স, ঠিক আছে? তার মানে এটা অলরেডি আমরা জানি যে ওই গল্পটা, ওই যে লাঠি ভাঙতে বলে, ইউনিটি, ঠিক আছে? যে ইউনিটি লাঠি, বুঝে গেছি আমরা। দ্য থ্রি বয়েজ, কোন থ্রি বয়েজ আমরা এখনও জানি না। দ্য ওল্ড ফার্মার হার্ড দেম, তার মানে যে ওল্ড ফার্মার কথাবার্তা চলে আসছে, বাট এখন এটা ফার্স্ট লাইন পাই নাই। ওয়ান ডে, এই যে ওয়ান ডে মাঝে মধ্যে ফার্স্ট লাইন হয়, কিন্তু এখানে হবে না কেন? ওয়ান ডে দ্য সানস, কোন সানস? এই সানসগুলোকে এখনও আমাদের গল্পে পরিচয় করানো হয় নাই। ওয়ান্স আপন আ টাইম দেয়ার ওয়াজ অ্যান ওল্ড ফার্মার, এই যে আমরা আমাদের ফার্স্ট লাইন পেয়ে গেছি, এটা হচ্ছে আমাদের ফার্স্ট লাইন। ওকে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট লাইন। আচ্ছা, হি টোল্ড দেম টু ব্রিং হিম 3 স্টিক্স অ্যান্ড সাম রোপ। না, আমার যেহেতু এর পরের লাইনটা আমার ইন্ট্রোডাকশন থেকে আগাইতে হবে, আমি অলরেডি ফার্স্ট লাইন পেয়ে গেছি। দ্য থ্রি সন্স অলওয়েজ কোয়ারেল উইথ ইচ আদার, এইটা এখন আমাদের তিনটা ছেলের সাথে পরিচয় হয় নাই। দ্য ওল্ড ফার্মার দেন টাইড দ্য স্টিক্স টুগেদার উইথ দ্য রোপ, হি লিভড উইথ হিজ ওয়াইফ অ্যান্ড 3 সন্স ইন আ স্মল ভিলেজ। এই যে আমাদের সেকেন্ড সেন্টেন্সটা, এটা পেয়ে গেছি, কারণ এটা হচ্ছে আমাদের ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স। একটা ওল্ড মানুষ ছিল, সে হচ্ছে তার বাচ্চাদের সাথে থাকতো, ঠিক আছে? তার ওয়াইফ এবং বাচ্চাদের নিয়ে। এরপরে আমরা এই সেন্টেন্স দিতে পারি যে দ্য থ্রি সন্স অলওয়েজ কোয়ারেলড উইথ ইচ আদার, তারা অলওয়েজ নিজেদের মধ্যে মারামারি করতো, এটা হচ্ছে আমাদের থার্ড থ্রি। ওকে, আচ্ছা, তাহলে ওরা অলওয়েজ মারামারি করতো, কিন্তু ঘটনা কি হতো? ঘটনা হচ্ছে ওরা একদিন আবার মারামারি করতেছিল, ঠিক আছে? দ্য ওয়ান ডে দ্য থ্রি সন্স ওয়ার কোয়ারেলিং এগেইন। ওকে, এটা হচ্ছে আমাদের 4। তাহলে ফিফথ সেন্টেন্স কোনটা? দ্য ওল্ড ফার্মার হার্ড দেম, ওল্ড ফার্মার হচ্ছে তাদেরকে শুনে ফেলো যারা মারামারি করতেছে। ওকে, দ্য থ্রি বয়েজ ওয়েন্ট, না, তাদেরকে শিক্ষা দিতে হবে, তাদেরকে হচ্ছে ইউনিটি শিখাইতে হবে। সো তাদেরকে ইউনিটি শেখানোর জন্য ইন অর্ডার টু টিচ দেম দ্য ভ্যালু অফ ইউনিটি হি কল্ড হিজ সানস বিসাইড হিম। ওকে,
আচ্ছা, then he asked his sons to break the না, the three boys went, okay, he told them to bring him 3 sticks and some rope. এই যে 6 7 তাদেরকে বলা হলো যে তারা যেন স্টিক্স আনে অ্যান্ড রোপস আনে। এরপরে তারা হচ্ছে স্টিক্স অ্যান্ড রোপস আনলো আগে, এরপরে ভাঙতে বলা হয়েছে, ঠিক আছে। দ্য ওল্ড ফার্মার দেন টাইড দ্য স্টিক্স টুগেদার উইথ দ্য রোপ, পুরাটা একসাথে বাঁধা হয়েছে, অ্যান্ড দেন হি অ্যাজ হিজ সানস টু ব্রেক দ্য বান্ডল অফ স্টিক্স। এই যেটা হচ্ছে আমার 10 নাম্বার, ঠিক আছে। কত ইজি রিঅ্যারেঞ্জ, কত ইজি রিঅ্যারেঞ্জ, ঠিক আছে। এটা নিয়ে নাকি আমরা প্যারা খাই, এটা নিয়ে একদম প্যারা খাওয়া যাবে না। আচ্ছা, রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং, দেন দ্য লিডার অফ দ্য রবার কেম টু সাদি। আচ্ছা, তার মানে শেখ সাদির একটা গল্প, চলো দেখি। দ্য মার্চেন্ট হ্যাড দেয়ার গুডস অ্যান্ড লট অফ মানি। আচ্ছা, he had bundle of books and some money with him. আচ্ছা, তার মানে মার্চেন্ট নিয়ে কিছু একটা। They traveled for 12 days without any trouble. He ordered Sadi to give all he had to him. On the 13th day, a gang of robbers attacked them. Sheikh Sadi handed him the bundle of books and the money without fear. আচ্ছা, once Sheikh Sadi was going to Baghdad with a group of rich merchants. এই যে এটা আমাদের ফার্স্ট লাইন হওয়ার চান্সেস সবচেয়ে বেশি। Sadi then said, I hope that you will make good use of these books. The robbers took away all the goods and money from the merchants. আচ্ছা, এটা হচ্ছে আমাদের ফার্স্ট, ওকে, এটা আমাদের ফার্স্ট সেন্টেন্স। Once Sheikh Sadi was going to Baghdad with a group of rich merchants. আচ্ছা, আচ্ছা, দ্য মার্চেন্ট হ্যাড দেয়ার গুডস অ্যান্ড আ লট অফ মানি, ঠিক আছে, তারা অনেক টাকা পয়সা এবং জিনিসপত্র নিয়ে যাচ্ছিল। দে ট্রাভেল ফর দে ট্রাভেল ফর 12 days উইদাউট এনি ট্রাবল, তারা কোনো সমস্যা ছাড়া 12 দিন একসাথে ঘুরলো, ঠিক আছে। অন দ্য 13th day আ গ্যাং অফ রবার্স অ্যাটাক দেম। অন 13th day, 13তম দিনে একটা গ্যাং অফ রবার তাদেরকে অ্যাটাক করলো, ওকে। আচ্ছা, আচ্ছা, কি হলো এরপর দেখি। I hope the robbers took away all the goods and money from the merchants, ঠিক আছে, তার মানে রবাররা সব কিছু তাদের থেকে নিয়ে গেল। এরপর লিডার যে সে হচ্ছে শেখ সাদির কাছে আসলো, ঠিক আছে। 5 6 দেন দ্য লিডার অফ দ্য রবার কেম টু সাদি। হি হ্যাড বান্ডেল অফ বুকস অ্যান্ড সাম মানি উইথ হিম, তার মানে শেখ সাদির কি ছিল, কিছু বই ছিল এবং অল্প কিছু টাকা ছিল। আচ্ছা, হি অর্ডার্ড সাদি টু গিভ অল হি হ্যাড টু হিম। আচ্ছা ওয়েট, এইটা পরে আসবে, সরি, এইটা হবে ফার্স্টে, এইটা হবে 7, ওকে। হি অর্ডার্ড সাদি টু গিভ অল হি হ্যাড টু হিম, হি হ্যাড বান্ডেল অফ বুকস, তার কাছে বান্ডেল অফ বুক ছিল এবং কিছু টাকা ছিল, ঠিক আছে। শেখ সাদি হ্যান্ডেড হিম, ওয়েট, এটা হবে আগে হবে, ও আচ্ছা হ্যাঁ এটা আগে হবে। শেখ সাদি হ্যান্ডেড হিম দ্য বান্ডেল অফ বুকস অ্যান্ড দ্য মানি উইথাউট ফিয়ার, কোনো ভয় ছাড়া সে হচ্ছে এটা দিয়ে দিল, দিয়ে কি বললো, সাদি দেন সেড, আই হোপ দ্যাট ইউ উইল মেক গুড ইউজ অফ দিস বুকস, ওকে। এই যে আমাদের গল্প দাঁড়ায় গেল। যদি আমরা এনাফ গল্প টল্প পড়ি, কীভাবে একটা গল্প আগায় সেটা বুঝি, তাহলে রিঅ্যারেঞ্জ আমাদের জন্য অনেক সহজেই, দেখো অলরেডি চলে আসছে। ভেরি ইজি, কয়েকবার প্র্যাকটিস করলে আর কিছু রিঅ্যারেঞ্জ প্র্যাকটিস করলে তোমার জন্য অনেক সহজ হয়ে যাবে, ওকে। এরপর আমাদের ম্যাচিং চলে আসছে। ম্যাচিং তোমাদের জন্য অনেক ইজি, ম্যাচিং আমরা বাচ্চাকাল থেকে করে আসছি, সো ম্যাচিং নিয়ে কোনো সমস্যা হওয়ার প্রশ্নই আসে না, ওকে। ট্রিজ আর ভেরি, দে গিভ আস, দে অ্যাবজর্ব, তার মানে এটা গাছ নিয়ে, ঠিক আছে, একদম জানা কথা। তো চলো শুরু করি। ট্রিজ আর ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, আমরা এখানে লিখে ফেলি, কারণ এখানে দাগাদাগি করলে অনেক এলোমেলো হয়ে যাবে। দে গিভ আস কি, ফুড, উড, শেড অ্যান্ড শেল্টার। এই যে they absorb carbon dioxide and produce oxygen for us. We should not cut down trees indiscriminately to maintain ecological balance. Rather, we should plant more and more trees for a better environment. H. Early rising is the habit of
waking up early in the morning. An early riser can enjoy the fresh air and the beauty of nature. He gets plenty of time to perform his daily duties without any rush. This habit is beneficial both for our physical and mental health. It's true. So everyone should form the habit of early rising from childhood. Yes. এটা তোমরা করে ফেলো তো তোমাদেরকে টাইমটা দিই, যদি এর আগের দুইটাও হোপফুলি তোমরা পজ করে নিজেরাই করে তারপর আমরা দেখছো তাও। Okay, let's get started. The internet is basically interneter the definition. Okay, internet is a vast network of computers linked together. It has connected people from different corners of the world. Yes, we can get any information from all over the world within seconds. It has made communication much faster and easier. Okay. However, it should be used carefully to avoid any waste of valuable time. Avoid wasting valuable time. আচ্ছা দেখো তাহলে ম্যাচিং হচ্ছে আমার কাছে মনে হয় তোমাদের পুরা সিলেবাস সবচেয়ে ইজি আইটেম, ঠিক আছে? সেটা সবার কিছু প্যারা খাওয়া দরকার। ও আরেকটা জিনিস হচ্ছে তোমাদের রাইটিং পার্টগুলো আছে, রাইটিং পার্টগুলো তোমাদেরকে আলাদা করে দিই নাই, কারণ রাইটিং পার্টগুলো তোমাদের অলরেডি সাজেশন যাবে, ঠিক আছে? এবং তোমাদেরকে দুইটা জিনিস বলে দিই। প্রথমত রাইটিং পার্ট নিয়ে সাজেশনের জন্য যে রিকোয়েস্টটা আছে ওটা তোমরা না হয় পাবা, বাট প্রবলেম আছে এখানে একটা। প্রবলেমটা হচ্ছে এক একটা স্কুলে সিলেবাস এক এক রকম। সো এরকমও থাকতে পারে যে আমরা সাজেশন দিলাম, সাজেশনে যেগুলো আছে ওগুলো তোমার সিলেবাসেই নাই, সাজেশন তো দূরে থাক, ঠিক আছে? সো অবশ্যই সিলেবাসে যেগুলো আছে যতদিন পর্যন্ত আমার সিলেবাস অনুযায়ী, ধরো বোর্ড এক্সামে কোনো সিলেবাস নাই, তো তখন মানে সাজেশন দিলে তখন ওই র্যান্ডমনেসের উপর বেস করে আস্তে আস্তে করে সবগুলো পড়া যায়। ওকে, কিন্তু কারণ বোর্ড এক্সামের মানে কয়টা আর কোয়েশ্চেন হয়, সবগুলো বোর্ড আলাদা হইলেও প্রতি বছর 8টা-9টা করে কোয়েশ্চেন হয়। তারপর লাস্ট 10 বছর আসলে হয় না, 5-7 বছরের কোয়েশ্চেন অ্যানালাইজ করলে বোঝা যায় একটা প্যাটার্ন আছে, কোনগুলো বেশি আসে কোনগুলো কম আসে, কোন টাইপ বেশি আসে। বাট যেহেতু স্কুলগুলোর সিলেবাস আলাদা, সো ওইটা অ্যানালাইজ করা আসলে খুব একটা পসিবল না। তাও তোমরা সাজেশন যেটা পাবো ওখান থেকে দেখে নিতে পারো। তাছাড়া আমি তোমাদেরকে এখানে যারা শেখাবো সেটা হচ্ছে হালকা টিপস অ্যান্ড ট্রিক্স। রুলস তোমরা অলরেডি জানো, ক্লাস 8-এ পড়ো। সো কীভাবে লেটার লিখতে হয়, কীভাবে প্যারাগ্রাফ লিখতে হয়, এই ধরনের ছোটোখাটো জিনিসপত্র তোমাদেরকে বলার আসলে কোনো পয়েন্ট নাই। বাট যেইটা বলার পয়েন্ট আছে সেটা হচ্ছে এনহ্যান্সিং রাইটিং স্কিল, ঠিক আছে? রাইটিং স্কিলটা এনহ্যান্স করতে হবে। কিভাবে? প্রথমে স্টপ মেমোরাইজিং, বুঝছো? স্টপ মেমোরাইজিং। আমাদের সময়ে যখন আমরা দেখতাম যে টপাররা গাইড বইয়ে থাকা বা ওই কি জানি ওই লার্নার্স বইয়ে থাকার যতগুলা প্যারাগ্রাফ আছে সব ঠাড়ায় মুখস্থ মারতো, ঠিক আছে? তারপর ওটা গিয়ে বমি করে দিয়ে আসতো, এন্ড ওরা টপ করতো, ওরা ভালো মার্ক পাইতো। ইটস বিকজ ওই সময় আসলে যদি উই হ্যাড ভেরি ফ্যান্টাস্টিক টিচার্স আমার স্কুলে, বাট ওই তো ওভারঅল পুরো বাংলাদেশে যারা দেখা যেত যে ওরা ভালো করতেছে, কারণ ক্রিয়েটিভিটির তখনও ওই রকম কদর আসে না। বাট এখন কিন্তু ক্রিয়েটিভিটির অনেক কদর, ঠিক আছে? ক্রিয়েটিভ কোয়েশ্চেন আছে লিটারেলি। সো যদিও ওটা অতটা ক্রিয়েটিভ না, বাট ওই তো। সো স্টপ মেমোরাইজিং। একটা জার্নি বাই বোটে আসলে সবাই যে একই বোটে চড়বা এটা কোনো কথা নাই। জার্নি বাই ট্রেনে আসলে সবাই সেম ট্রেনে চড়বে এমন কোনো কথা নাই। সবাই ডিফারেন্ট ট্রেনে চড়ো, ডিফারেন্ট স্টোরিজ বলো, ঠিক আছে? কারো ট্রেনে হচ্ছে মুড়ির হকার উঠবে, কারো ট্রেনে বইয়ের হকার উঠবে, কারো ট্রেনে বাচ্চা কানবে, কারো ট্রেনে হচ্ছে বুড়া মানুষ চিল্লাপাল্লা করবে, ঠিক আছে? কিছু একটা হবে, বাট ইন্টারেস্টিং স্টোরিজ বের করে আনো, ঠিক আছে? একটু আনক্যানি, একটু ডিফারেন্ট, মেবি একটু ফানি। হ্যাঁ, আবার ধরো লেটারে সবাই শুরু করতেছি যে হচ্ছে হোপ ইউ আর ফাইন, আই এম অলসো ফাইন, ইয়েস্টারডে আই গট ইউর লেটার অ্যান্ড ইউ আস্কড মি অ্যাবাউট দিস, সো আই এম টেলিং ইউ অ্যাবাউট দিস। এভাবে তো আমরা বন্ধুদের সাথে কথা বলি না ভাই, তাহলে একটু রিয়েলিস্টিক করো, ঠিক আছে? কীভাবে আমরা বন্ধুদের সাথে কথা বলি ওভাবে আমরা বের করবো। ওকে, এরপরে হচ্ছে স্টোরিতে ভ্যারিয়েশন আনো, যে হচ্ছে আমি একবার একটা লিখলাম পরের বার অন্যটা লিখবো। আচ্ছা, এরপরে হচ্ছে মেক বেটার ভোকাবুলারিজ, ঠিক আছে? ভোক্যাব বেটার করো, ঠিক আছে? ইউজ বেটার ভোকাবুলারিজ, মেক তো না, বাট ইউজ বেটার ভোকাবুলারিজ, অর্থাৎ নতুন নতুন ওয়ার্ডস ইউজ করো, ঠিক আছে? বিউটিফুল না বলে মেসমারাইজিং বলো, ঠিক আছে? অথবা হচ্ছে স্যাড না বলে গ্লুমি বলো, এবং কিছু ওয়ার্ড যেগুলো হচ্ছে তোমার লেখার স্ট্যান্ডার্ডটাকে বাড়ায় তুলবে। ওকে, এরপরে হচ্ছে এই দুইটা করার জন্য যেটা তোমরা
করতে পারো সেটা হচ্ছে ইউজ এআই। ইউজ এআই। আচ্ছা, এখন বলো ভাইয়া এআই ইউজ করলে তো ক্রিয়েটিভিটি কমে যাবে। হ্যাঁ, যদি তুমি এআই থেকে বের করা আউটপুটটা ঠাড়া মুখস্থ মারো তাহলে তোমার ক্রিয়েটিভিটি কমে যাবে। কিন্তু ব্যাপারটা তো আজ থেকে 10 বছর আগেও সত্য ছিল, তাই না? যে আজ থেকে 10 বছর আগে ধরো যারা গাইড বই মুখস্থ করে পরীক্ষা দিত, ওরাও তো আসলে কোনো ক্রিয়েটিভ আউটপুট পাইতো না। তার মানে ক্রিয়েটিভিটি নিজেরা বের করতে হবে। কীভাবে বের করতে হবে? আমিও গাইড বই পড়ছি, আমিও প্যারাগ্রাফ তো এমন তো না যে আমি মায়ের পেট থেকে শিখে শিখে আমি প্যারাগ্রাফ লিখতে হয়, কেমন রাইটিং পার্ট লিখতে হয়। তার মানে আমার প্রথমে গাইড বইয়ের যেই গাইডেন্সটা এটা নেওয়া লাগছে। লিটারালি নাম গাইড বই, সো গাইড করার জন্য বানানো হয়েছে, মুখস্থ করার জন্য না। সো আমি ওইটা দেখে, আমার তো তখন এএফএস ছিল না, আমার জারিফ ভাইয়াও ছিল না, ফাহাদ ভাইয়াও ছিল না, সো আবার সাবি আপুও ছিল না। সো আমার তো হচ্ছে পুরোপুরি নিজে শিখতে হয়েছে। তো তো আমি বইটা খুলতাম, পড়তাম, পড়ে বুঝতাম যে ও কী টাইপের স্টোরি বলছে, এরপর আমি নিজের লাইফের সাথে রিলেট করতাম, বা যদি রিলেটেবল না হয়তো আমি ইম্যাজিন করতাম যে আমি ঠিক আছে ওখানে যাচ্ছি, ওখানে করতেছি, এরকম কিছু একটা হয়েছে, ঠিক আছে। এরকম ইম্যাজিন করে তারপর আমি ওখান থেকে আস্তে স্টোরিজ বের করে আনতাম, তারপর ওগুলো লিখতাম। সেটা তুমি ভিলেজ ফেয়ার বলো, সেটা তুমি জার্নি বাই ট্রেন বলো, সেটা তুমি হচ্ছে ন্যাশনাল ফ্ল্যাগ বলো, ঠিক আছে, যেটাই হোক সব কিছুর মধ্যে নিজের একটা ইনপুট আনতাম। তো একইভাবে এআইতে তুমি যখন ধরো তুমি একটা লিখলা, কি বলে, প্যারাগ্রাফ লিখলা, ঠিক আছে, চ্যাট জিপিটি তোমার যদি প্রো নাও থাকে, প্রিমিয়াম নাও থাকে, তুমি দিনে একটা করে ছবি আপলোড করে কিন্তু তুমি একটা আউটপুট বের করতে পারবা, ঠিক আছে। একটা না 3টা অ্যাটাচমেন্টের লিমিট থাকে। তো তুমি দিনে একটা করে প্যারাগ্রাফ যদি লিখেও দাও তাহলে তোমার এক সপ্তাহে 7টা প্যারাগ্রাফ ভালো হয়ে যাবে। তো সেটা তুমি কী করতে পারো, তুমি ধরো একটা প্যারাগ্রাফ ফুল লিখলা বা লেটার ফুল লিখলা, ঠিক আছে, লিখে তুমি চ্যাট জিপিটিকে এভাবে বুঝায় বলবা যে হ্যালো, I am a student of class 8. I am writing this paragraph on ধরো বললাম জার্নি বাই বোট, ঠিক আছে। I am writing this paragraph on journey by boat for my academic purpose. It is out of 10 marks and is advised to be written within ধরো কত 150 ওয়ার্ড, 200 ওয়ার্ড, 300 ওয়ার্ড, যেটা তোমাদের স্কুলের প্রেফার্ড। আমি যেটা ইউজুয়ালি বলি, প্যারাগ্রাফ 10 মার্কের হলে মোটামুটি 200-250 ওয়ার্ড লেখা ইজ সেফ। ওকে, 300 ওয়ার্ড গুড এনাফ। আচ্ছা, সো উইদিন ধরো বললা 300 ওয়ার্ড, তারপর তুমি নিজে কাটছাট করলা। তো 300 ওয়ার্ড চেক অথবা রেট দিস প্যারাগ্রাফ আউট অফ 10 অ্যান্ড রিরাইট আ নিউ প্যারাগ্রাফ ফর মি উইথ বেটার ভক্যাবুলারি ফলোয়িং দ্য এক্স্যাক্ট স্টোরি আই মেনশনড, ঠিক আছে। মানে আমার স্টোরিটাই থাকবে, বাট ভক্যাবুলারি তুমি বলবা, বেটার সেন্টেন্স স্ট্রাকচার বলবা, সুন্দর স্টোরি সাজানো বলবা, হুক টুক থাকবে, সুন্দর থাকবে, দেখতে ভালো লাগবে, ঠিক আছে। আর হচ্ছে রাইটিং পার্ট নিয়ে আরও বিস্তারিত চাইলে তোমাদের আর্কাইভ ক্লাস আছে। আর্কাইভ ক্লাসে আমার যত মনে পড়ে ক্লাস 8-এর প্যারাগ্রাফ আমি শিখাইছিলাম। সো ওখানে হুক কেমনে লিখতে হয়, হাবি যাবি ওটা বিস্তারিত আলোচনা করা আছে। আর তোমাদের সামনে তো আবার প্যারাগ্রাফ নিয়ে ক্লাস করবে, সো ওটা লাইভ ক্লাসে আলোচনা হবে, ঠিক আছে। সো যদি ডিটেল জানতে চাও আর্কাইভ ক্লাস করে ফেলো। সামারি এখানে অলরেডি বলে দিলাম শর্ট করে। এআই ইউজ নিতে পারো, ঠিক আছে, এআই হেল্প নিতে পারো। কখনো এআই থেকে যেটা আসবে ওটা মুখস্থ মাইরা দিবা না। এআই থেকে যেটা আসবে ওইটা আবার তুমি দাগায় নিজে নিজে পুরোটা নিজে লিখবা। ওকে, সো দ্যাট ইজ হাউ ইউ ইউজ আ বুক, ইউ ইউজ এআই। যে কোনো জিনিস যেটা তোমার মানে তোমার জন্য কোনো একটা কাজ করে দেবে এবং তুমি জিনিসটাকে নিজে অ্যাডাপ্ট করবা, ঠিক আছে, দ্যাট ইজ হাউ ইউজ এনিথিং। হ্যাঁ, কখনো কিছু কপি করবে না, মেমোরাইজ করবে না। অ্যান্ড দ্যাট ইজ ইট ফর টুডে। আশা করি তোমাদের পুরো ক্লাসটা অনেক কাজে লাগবে। আশা করি তোমাদের হাফ ইয়ারলি এক্সামটা অনেক ভালো হবে। আশা করি তোমরা যারা কোর্সে নাই, ফ্রিতে এই ক্লাসটা দেখছো, তোমাদের এই ক্লাসটা দেখে বোঝা হয়ে গেছে আমাদের ক্লাসের কোয়ালিটি কতটা ভালো, ঠিক আছে। সো হাফ ইয়ারলির পরে যদি ভালো রেজাল্ট করতে চাও ইয়ারলিতে, ইউ নো হোয়াট টু ডু, ইউ নো, ঠিক আছে। কিডিং, দেখো কোনটা ভালো লাগে। অ্যান্ড ডু সাবস্ক্রাইব ইউটিউবে দেখে থাকলে, ডু ফলো ফেসবুকে দেখে থাকলে। অ্যান্ড অবশ্যই এই ক্লাসের স্লাইড পাওয়ার জন্য এই পোস্টের কমেন্ট বা আমার ইনস্টাগ্রামের স্টোরি বা আমার ইনস্টাগ্রামের এইটা নিয়ে যে বানানো রিল ওইটার কমেন্ট কোথাও না কোথাও তোমরা স্লাইডটা পেয়ে যাবা। আমি চাই তোমাদের স্লাইডটা দিতে, কারণ স্লাইডটা অনেক ইম্পর্টেন্ট এই ক্লাসটা ঠিকমতো করার জন্য। ওকে, সো দেখো যে কোনো জায়গায় স্লাইড দেওয়া থাকবে, কয়েকটা জায়গায় স্লাইড দেওয়া থাকবে, তোমরা যদি স্লাইড খুঁজলে পাবা, ঠিক আছে। যদি স্লাইড না পাও তার তোমরা ঠিকমতো খুঁজো নাই। সো অ্যাজ সুন অ্যাজ দ্য ক্লাস ইজ আউট, আমি এটা রিল বানাই ফেলবো, এটা আমার স্টোরিতে দিয়ে দিব, এটা আমার রিলে দিয়ে দিব, স্লাইডগুলো দিয়ে দিব, স্লাইডের লিঙ্ক দিয়ে দিব, আমার ড্রাইভে থাকবে, এফএস ড্রাইভে থাকবে।
জাস্ট ট্রাই ইউর বেস্ট অ্যান্ড ইউ উইল ফাইন্ড দ্য স্লাইড অ্যান্ড বই নিয়ে বইসে ক্লাসটা করো, যদিও ক্লাস শেষ এখন বলে লাভ নাই, ফার্স্টে অলরেডি বলছি, বাট বেস্ট অফ লাক গাইজ পরীক্ষার জন্য। আশা করি বাইরে সিজন চেঞ্জ হচ্ছে, সো অনেকে অসুস্থ হয়ে পড়ছে, সো টেক কেয়ার, পরীক্ষার যেন অসুস্থ না হয়ে যাও। এটা ঈদের আগেই আপলোড হচ্ছে, সো ঈদ মোবারক ইন অ্যাডভান্স। আশা করি তোমার ঈদ ভালো কাটুক, পরীক্ষা টেনশনের জন্য ঈদ খারাপ না হয়ে যায়, পড়াশোনা এনজয় করো, ঈদ এনজয় করো, সব এনজয় করো। আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম, গুড বাই সবাইকে, আল্লাহ হাফেজ।